আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? গরম লাগে আজকে? আচ্ছা, যাক, গরম না লাগলে ভালো। আচ্ছা, তারপর কেমন লাগলো আমাদের টোটাল প্রোগ্রামটা? ভালো? যাক, আলহামদুলিল্লাহ। ভালো লাগলেই ভালো। আচ্ছা, আজকে আমার ক্লাসটা হচ্ছে ব্লগ স্পট আর ব্লগ স্পট বেস গুগল অ্যাডসেন্সের উপরে। ব্লগ স্পটে আপনি কিভাবে একটা অ্যাকাউন্ট খুলবেন, অ্যাকাউন্ট খোলা, এবং ব্লগ স্পটের সাইটটা মানে মোটামুটি ডিজাইন করা। আমি বলেছি না যে এটা মানে অনেক হাই হাই লেভেলের ডিজাইন হবে, অনেক ভালো ডিজাইন করা সম্ভব হবে, কারণ ব্লগ স্পটে একটা সাইট ডিজাইন করতে আপনার অ্যাটলিস্ট মানে আমি মনে করি আমার অ্যাটলিস্ট 1 থেকে 2 দিন লাগবে পুরোপুরি যদি আমি ডিজাইন করতে চাই। আর সেক্ষেত্রে আর কি দেখা গেল যে আপনাদের আর একটু সময় লাগবে। অনেকে হয়তো ডিজাইন করছেন, কারো কি ব্লগ স্পটের সাইট আছে? কেউ ডিজাইন করছেন? আই মিন মানে মানে কাস্টম কোনো টেমপ্লেট দিছেন কিনা কেউ? কেউ দিছেন? আচ্ছা, ব্লগ স্পটের মাধ্যমে যে গুগল অ্যাডসেন্স থেকে ইনকাম করা যায়, এটা কি কেউ জানেন? কেউই জানেন না? আচ্ছা, জানেন। আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে, এই ক্লাসের টপিক হচ্ছে ব্লগ স্পটে একটা আমরা আমরা একটা সাইট তৈরি করব। সাইটে একটা কাস্টম একটা টেমপ্লেট দিব। টেমপ্লেটটা টুকটাক এডিট করব। আর টুকটাক এডিট করার পরে ওটার জন্য গুগল অ্যাডসেন্সে অ্যাপ্লাই করব। আর নর্মালি গুগল অ্যাডসেন্সে যখন আমরা অ্যাপ্লাই করি কোন একটা সাইটের জন্য, ওইটা একসাথে মানে দেখা যায় যে ইনস্ট্যান্টলি আপনাকে গুগল অ্যাডসেন্সও দিবে না। আর বেশ কিছু ব্যাপার আছে, যে ব্যাপারগুলো নিয়ে ইনশাল্লাহ আমরা আলোচনা করবো। আগে আমরা আসি মানে প্রথমে আমরা আসি জাস্ট গুগল অ্যাডসেন্সটা নিয়ে। আচ্ছা, গুগল অ্যাডসেন্স, আপনারা সবাই জাস্ট আমারে একটু সামান্য একটু ধারণা দেন। সেটা হচ্ছে মানে আমরা সবাই গুগল অ্যাডসেন্স সম্পর্কে আসলে কি বুঝি? গুগল অ্যাডসেন্সটা কি ভাই? কেউ কেউ কি জাস্ট এমনি বলতে পারবেন আসলে গুগল অ্যাডসেন্সটা কি, আর গুগল অ্যাডসেন্সটা আসলে কিভাবে কাজ করে, বা গুগল অ্যাডসেন্সের কাজটা টোটাল কি আসলে কেউ বলতে পারবেন আমারে? বলেন কেউ। যে কেউ জাস্ট বলেন কি বুঝেন, জাস্ট কি বুঝেন এটা বলেই হবে। আর কেউ ভাইয়ার সাথে সাপে কিছু বলবা? হ্যাঁ ভাইয়া, বলেন। আচ্ছা, 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 আচ্ছা। আর কারো কোনো ধারণা নাই? মোটামুটি মানে জাস্ট সবাই জানি যে গুগল অ্যাডসেন্স নামে একটা জিনিস আছে, এবং যেটার মাধ্যমে অনলাইনে অ্যাড গুলো আছে। ভাইয়া যেটা কথা বললেন, ভাইয়ার কথাটা ঠিক আছে, অনেকটাই ঠিক আছে, কিন্তু কিছু সমস্যা আছে। যেমন ধরুন গুগল অ্যাডসেন্স আর গুগল অ্যাডওয়ার্ডস এর মধ্যে কিছু পার্থক্য আছে। আপনি যে একটা কথা বলেন, গুগলে নর্মালি আমরা সার্চে যে জিনিসগুলো দেখি, ওই অ্যাডগুলো আমরা গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে দেখি। অর্থাৎ অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে গুগল ইউজার বা গুগলের যারা কাস্টমার আছে, তারা কি গুগলের অ্যাডওয়ার্ডসে গিয়ে কিছু সিলেক্টেড কিওয়ার্ড ধরে তারা অ্যাড দিতে পারে। এটা হতে পারে $5 জন্য 3 দিনে, বা এটা ক্লিক বেস হতে পারে, অনেক কিছু হতে পারে। বাট অ্যাডসেন্সের যে অ্যাডগুলো আমরা নর্মালি দেখি, ওই অ্যাডগুলো গুগলে কোথাও আপনি দেখবেন না। ওই অ্যাডগুলো থাকবে হচ্ছে গুগলের এই আমাদের নর্মাল রেগুলার ভিজিট করা ওয়েবসাইটগুলোর মধ্যে। যেমন ধরেন কালার কণ্ঠতেও থাকতে পারে, তারপরে আপনার কালার কণ্ঠতে অলরেডি আছে, ব্লগ স্পট অনেক সাইটে থাকে। ইনফ্যাক্ট আপনি অনেক সাইটেই দেখছেন হয়তো অ্যাডগুলো, বাট হয়তো আপনি ওইভাবে করতে পারেন না। চলেন আসলে ওই গুগলের যে অ্যাডগুলো আমরা নর্মালি দেখি, ওই অ্যাড আর অ্যাডসেন্সের অ্যাড, ওইটা ওইটা আসলে কেমন হয়।
আহ, সবাই একটা জিনিস খেয়াল করছেন, নর্মালি গুগলে আমরা যখন সার্চে যাই তখন গুগলের সার্চ রেজাল্টের উপরের দিকে এবং নিচের দিকে নর্মালি থাকে। সামহাও আজকে আসতেছে না, মেবি আমি ক্লাসে আসছি এই জন্য। তো এখানে উপরে এখানে দেখে যে একটা রেজাল্ট থাকে, এখানে আরেকটা রেজাল্ট থাকে, নর্মালি থাকে। এটা যদি হাই মানে হাই সার্চ করা কিওয়ার্ড গুলোর মধ্যে থাকে তাহলে অবশ্যই থাকবে, কারণ সবাই চায় যে যে কিওয়ার্ড গুলো বেশি সার্চ হয় ওই কিওয়ার্ড গুলো যেন সার্চে তার ওয়েবসাইটের উপরের দিকে আসে। দ্যাটস ওয়াই দেখা যায় যে তখন দেখবেন ছোট্ট করে একটু অ্যাড লেখা থাকে, ছোট্ট। ওই ওই যে জিনিসটা থাকে ওইটা হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে দেয়। আমরা অনেকে যারা কিওয়ার্ড রিসার্চ ক্লাস করছেন গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে, তারা হয়তো ওই জিনিসটা ক্লিয়ারলি দেখছেন। আর গুগল অ্যাডসেন্স এর মাধ্যমে যে অ্যাডগুলো আসে ওই অ্যাডগুলো আসে হচ্ছে এখান থেকে। দেখেন এখানে এই যে আমি দেখতেছি না বিক্রা.com এর অ্যাডটা, এটা গুগল অ্যাডসেন্স এর অ্যাড। এটা হচ্ছে গুগল অ্যাডসেন্স এর অ্যাড। এই টাইপের ব্যানার অ্যাড গুলো নর্মালি দেখা যায় যে আমরা অনলাইনে অনলাইনে যে ওয়েবসাইটগুলোতে দেখি ওগুলোতে দেখে দেখে থাকি। হ্যাঁ, তো যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা নর্মালি যখন এই যে অ্যাডটা দেখতেছি উপরে বিক্রা.com এর, এই রিলেটেড যে অ্যাড গুলো থাকবে আপনি দেখবেন যে প্রত্যেকটা ওয়েবসাইটের আর্টিকেলের মধ্যে হোম পেজে এরকম অ্যাড ভরে থাকে, ভরা। তো এই অ্যাডগুলো নর্মালি দেখা যায় যে গুগল অ্যাডসেন্স থেকে আসে। শুধু যে গুগল অ্যাডসেন্স থেকে আসে তাও না, এই যে পাশে 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 যে অ্যাডগুলো দেখতেছি বা যে উপরে যে অ্যাডটা দেখতেছিলাম এই অ্যাডটা কিন্তু আবার ওদের অফিসিয়াল অ্যাড, অর্থাৎ কালের কণ্ঠ ওনার কাছ থেকে টাকা নিয়ে এই অ্যাডটা ওনাদের সাইটের উপরে দিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু গুগল অ্যাডসেন্স থেকে না। গুগল অ্যাডসেন্স থেকে যে অ্যাডগুলো আসবে ওখান থেকে কর্নারের দিকে দেখবেন একটা অ্যাড চয়েস নামে একটা লোগো থাকে, একটা আইকন থাকে। অ্যাড চয়েসটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের লোগো। যখন আপনি এই অ্যাডগুলো দেখবেন তখন এগুলো গুগল অ্যাডসেন্সের অ্যাড। এখন দেখেন, আর আমি যখন বললাম যে সার্চের অ্যাডগুলো, গুগল সার্চে যে অ্যাডগুলো আমরা নর্মালি দেখি সেই অ্যাডগুলো নর্মালি এই যে ওয়েব ডিজাইন উইকিপিডিয়া থাকে না, ওই ওয়েব ডিজাইন উইকিপিডিয়ার উপরের দিকে থাকে। এই যে এখানে সাইড দিয়ে এই গুগলের যে এই যে বাকি যে অ্যাডগুলো আছে এই সাইডে বিজ্ঞাপন লেখা আছে আলাদা হবে, এবং নিচের দিকে এখানে নাই, উপরের দিকে নর্মালি থাকে। এই অ্যাডগুলো হচ্ছে গুগল অ্যাডসেন্সের অ্যাড না, এগুলো হচ্ছে গুগল অ্যাডওয়ার্ডস এর মাধ্যমে যে কেউ, ইভেন আপনিও দিতে পারবেন। আর অ্যাডসেন্সের অ্যাডগুলো আপনি দিতে পারবেন, কিন্তু সেক্ষেত্রে আর কি কিছু স্কিল থাকা দরকার হবে। আপনার স্কিলের বলতে কি জাস্ট ওদের অ্যাডসেন্সের পুরো ব্যাপারটা বুঝতে হবে। যাই হোক, আজকে আমাদের ক্লাসের টপিক ওইটা না, আমাদের ক্লাসের টপিক হচ্ছে গুগল অ্যাডসেন্সের উপরে, মানে ব্লগ স্পট রিলেটেড গুগল অ্যাডসেন্স। আচ্ছা, গুগল অ্যাডসেন্স এর ব্যবহার, আমি এতক্ষণ কথা বলার মধ্যে নিশ্চয়ই গুগল অ্যাডসেন্স এর ব্যবহারটা বুঝতে পারছেন সবাই। গুগল অ্যাডসেন্স হচ্ছে একটা ওয়েব অ্যাপ্লিকেশন, যে ওয়েব অ্যাপ্লিকেশনের মধ্যে গুগলে সাবমিট করা ওয়েবসাইট গুলোর মধ্যে গুগলে যে অ্যাডগুলো দেওয়া হয় ওই অ্যাডগুলোর প্রফিট শেয়ারিং এর একটা ব্যাপার। অর্থাৎ সাপোজ আপনার একটা ওয়েবসাইট আছে এবং সেই ওয়েবসাইটে আপনি অ্যাড দিতে যাচ্ছেন, আপনি গুগলের কাছ থেকে, গুগল অ্যাডসেন্সের কাছ থেকে সেই অ্যাডটা নিতে পারবেন, এবং ওই অ্যাডটা আপনার ওয়েবসাইটের আর্টিকেলের মধ্যে বলেন, আপনার প্রোডাক্ট ডেসক্রিপশনের মধ্যে বলেন, আপনার হোম পেজে বলেন, আপনার কন্ট্যাক্ট পেজে বলেন, আপনার ওয়েবসাইটে আবার যতগুলো পেজ আছে সবগুলোতে বলেন, আপনি চাইলে ইউজ করতে পারবেন। এবং ওই ইউজ করার পরে যখন আপনার ওয়েবসাইটে ভিজিটররা আসবে তখন তখন আপনি একটা অ্যামাউন্ট, আপনি একটা নির্দিষ্ট পরিমাণ অঙ্কের টাকা বা ডলার পাবেন। প্লাস যখন তারা অ্যাডগুলোতে ক্লিক করবে ওই ক্লিকের উপরেও একটা আলাদা পরিমাণ বেনিফিট বা একটা আলাদা পরিমাণ টাকার ব্যবস্থা আছে। যখন আপনি নর্মালি দেখা গেল যে আমরা একটা ভিজিটর ওয়েবসাইটটা ভিজিট করতেছে তখন ওই অ্যাডটাও কিন্তু সে দেখতেছে, তাই না? ওই অ্যাডটা দেখতেছে না? তো এইটাকে নর্মালি বলি এইটাকে আমরা নর্মালি বলি ইমপ্রেশন। অর্থাৎ গুগল থেকে মানুষ লিখলো চলো অনলাইনে করি আই প্রোগ্রাম, এবং সার্চ করার পরে আসলো আমাদের ওয়েবসাইটে গুগল অ্যাডসেন্সটা লাগানো আছে। সে অ্যাডে ক্লিক করলো না, কিন্তু সে আমাদের ওয়েবসাইটে দেখার সাথে সাথে গুগলের একটা অ্যাডও দেখে চলে গেল। তো ওইটার জন্য আমি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবো। আর 2 নম্বর ব্যাপার হচ্ছে যে আমাদের ওয়েবসাইটে আসার পরে দেখা গেল যে ওখানে গুগল অ্যাডের মধ্যে এসইও কোর্সের একটা অপশন ছিল। তার মনে লোকে ফাইন, আমার কাছে তো আমি তো এসইও শিখতেই পারি। যখন সে এসইও শেখার ব্যাপারটা চিন্তা করলো, তখন সে কিন্তু ওই অ্যাডটা ক্লিক করলো। ক্লিক করার পরে ওই অ্যাডটা যে ওয়েবসাইটে ছিল, অ্যাডে ক্লিক করা ওই অ্যাডের ওয়েবসাইটে সে চলে গেছে। তখন আমরা অর্থাৎ ব্ল্যাক আইস আরো একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট পাবো। এটা হচ্ছে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে। অর্থাৎ ক্লিকে তুলনামূলকভাবে পেমেন্টটা বেশি আর ইমপ্রেশনে তুলনামূলকভাবে পেমেন্টটা কম। তাই বলে এমন না যে আপনার ওয়েবসাইট ভিজিট করলো কেউ অ্যাডে ক্লিক করলো না তাই বলে আপনি টাকা পাবেন না। ব্যাপারটা কি ক্লিয়ার হচ্ছে? ইমপ্রেশন আর ক্লিকটা কি ক্লিয়ার সবাই? ইমপ্রেশন আর ক্লিকটা, অর্থাৎ ইমপ্রেশনটা হচ্ছে জাস্ট আমি দেখছি ওয়েবসাইটে গিয়ে একটা, দ্যাটস ইট, আমি ক্লিক করি নাই। আর আমি একটা দেখছি এবং অ্যাডে ক্লিক করছি, এটা হচ্ছে আলাদা একটা ব্যাপার। এই গেল গুগল অ্যাডসেন্সের ব্যবহারটা নিয়ে আরো একটু বলি। যে কোনো ওয়েবসাইটে আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে সাবডোমেইন গুলোতে। সাবডোমেইন বলতে কি কেউ মানে সাবডোমেইন বলতে কিছু বুঝেন কেউ? সাবডোমেইন টাইপের সাইট কেউ বুঝেন? কেউ সাবডোমেইন? ভাই ফ্রি ডোমেইন যেটা,
আচ্ছা ভাইয়া নাফিস ভাইয়া, আচ্ছা সাবডোমেনগুলো নর্মালি দেখবেন সাইটগুলোতে www.google.com এরকম আছে না, google.com এটা হচ্ছে রেগুলার ডোমেন, www.black-iz.com এগুলো রেগুলার ডোমেন, কিন্তু যখন এটা হয়ে যায় www.seo.black-iz.com তখন এটা হয়ে যায় সাবডোমেন, অর্থাৎ আমার রেগুলার ডোমেনের একটা সাব অংশ বা একটা শাখা। আবার ঠিক তেমনি যখন আমরা ব্লগ স্পটে সাইট খুলি, এটা কি কেউ খেয়াল করছেন যে আপনি যখন ব্লগ স্পটে সাইট খুলেন তখন www.imtiaz.blogspot.com অর্থাৎ এই যে মানে সাবডোমেনের সাইটগুলো হচ্ছে এই সাইটগুলোতেও কিন্তু আপনি মানে ব্লগ স্পটটা গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করতে পারেন, এবং মানে ওই ব্যাপারটা নিয়েই আজকে আমাদের ক্লাসটা। তো অ্যাডসেন্সে আয় করা সম্ভব কিনা এটা মোটামুটি সবাই জানেন যে আসলে কি পরিমাণ অ্যাডসেন্সে আয় করা সম্ভব। অনেকে মানে আমার পরিচিত এমন অনেক আছে যারা দেখা গেছে যে মান্থলি $1000 ইনকাম করতেছে। 1000 কি, এটা তো অনেক কম ব্যাপার, অনেক বেশি ইনকাম করতেছে। শুধু জাস্ট আপনি যখন অনলাইনে ইনকাম করার প্ল্যান করতেছেন, গুগল অ্যাডসেন্স ইনকাম করার প্ল্যান করছেন, তখন আপনার একটু স্মার্ট হইতে হবে। স্মার্ট কেন হইতে হবে? আমরা তো থার্ড ওয়ার্ল্ডের মানুষ, ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান, আফ্রিকার বেশ কিছু দেশ, এগুলো থার্ড ওয়ার্ল্ডের মানুষ। মিডল মানে কি বলে সেকেন্ড ওয়ার্ল্ডের মানুষ কারা? সেকেন্ড ওয়ার্ল্ডের মানুষ সাধারণত দেখা যায় যে আরব কান্ট্রিগুলা, তারপরে মোটামুটি উপরের দিকে মোটামুটি উন্নত যে দেশগুলো আছে যেমন জাপান, ওরা এশিয়ান, জাপান, চায়না, ওরা মোটামুটি আমি বলবো যে মানে সেকেন্ড ওয়ার্ল্ড। আর ফার্স্ট ওয়ার্ল্ড হচ্ছে আমেরিকা, ইউরোপ। এখন এই অ্যাডসেন্স গুলোতে নর্মালি আমেরিকান ভিজিটর, ইউরোপিয়ান ভিজিটর আসলে আপনার তুলনামূলকভাবে পেমেন্টটা অনেক বেশি। একজন যখন দেখা গেল আমেরিকা থেকে এসে আপনার একটা অ্যাডে ক্লিক করবে, তখন আপনি যদি $1 পান, আমি বাংলাদেশ থেকে যদি আপনার ওয়েবসাইটে ঢুকে একটা ক্লিক করি, তাহলে আপনি পাবেন 1 সেন্ট। ঠিক আছে, এখন আমি এই জন্যই বলছিলাম আপনার একটু স্মার্ট হইতে হবে। স্মার্ট কেন হইতে হবে এটা নিয়ে আমি আসতেছি। 1 সেন্ট পাবেন। তারপর মাঝখানে আমরা একটা এসিও ক্যাম্পেইন করেছিলাম comjagod.com এর উপরে। comjagod.com সবাই তো মনে হয় ছিলেন বাংলাদেশের সবচেয়ে প্রথম কম্পিউটার রিলেটেড ম্যাগাজিন। তো ওখানে কম্পিউটার জগতে কাজ করে হচ্ছে আপনার মামুন ভাইয়া। উনি মোটামুটি আল্লাহর রহমতে অনেক ভালো একজন ডেভেলপার এবং অনেক ভালো কাজ করে। তো ওনার হচ্ছে উনি আমেরিকাতে 3টা পিসি ভাড়া নিয়ে রাখছে। পিসি উনি অনলাইনে ওই পিসির অ্যাক্সেস দিতে পারে এবং ওই পিসি থেকে বিভিন্ন ইয়াতে ক্লিকও করতে পারে। ওই পিসি থেকে ব্রাউজ করতে পারে এবং ব্রাউজ করার পরে ওই ওয়েবসাইটগুলোতে সে ক্লিকও করতে পারে। তো কম জগতের আরেকজন এমপ্লয় ছিল, ওনার একটা সাইটে অ্যাডসেন্স ছিল। তো মামুন ভাই প্রত্যেকদিন ঢুকে ওই আমেরিকার যে পিসিটা আছে ওই পিসিতে ঢুকে সাইট ব্রাউজ করে ওনার ওয়েবসাইট খুলে ওটাতে 3টা করে 4টা করে ক্লিক করে দিত। আর প্রতিদিন ওনার অ্যাকাউন্টে $3 করে জমা হইতো। আই মিন ওনার যে কলিগ ছিল ওনার অ্যাকাউন্টে $3 করে জমা হইতো। ওনার ওই পিসির ভাড়া অনেক বেশি, উনি হয়তো অন্য পারপাসে পিসিগুলো ভাড়া নিয়ে নিছিল, জাস্ট এখানে ইউজ করলো। আলটিমেটলি ব্যাপারটা কি দাঁড়াইলো যে 5টা থেকে 6টা ক্লিক করলে আপনি $3 পার ডে পাচ্ছেন আমেরিকা থেকে। আর আমি যখন বাংলাদেশ থেকে ক্লিক করতেছি 500 ক্লিক করলেও $3 আসবে কিনা সন্দেহ আছে। এই জন্য আমি বলতেছি স্মার্ট, অর্থাৎ আপনি যখন একটা ব্লগ স্পটে বা একটা ওয়েবসাইট খুলবেন গুগল অ্যাডসেন্স রিলেটেড, তখন যেন আপনার টার্গেটটা হয় ওই লেভেলের মানুষগুলা। অর্থাৎ আমি এমন কন্টেন্ট ওখানে দিব, এমন টাইপের আর্টিকেল ওখানে পোস্ট করবো, এমন করে সাইটটা ডিজাইন করবো যাতে করে একটা আমেরিকান ক্লায়েন্ট, যাতে করে একজন ইউরোপিয়ান ক্লায়েন্ট আমার ওয়েবসাইটে আসতে বাধ্য হয় এবং সে আমার ওয়েবসাইটের আর্টিকেলগুলো পড়তে বাধ্য হয়। তাহলে দেখা যাবে কি যে তুলনামূলকভাবে অল্প পরিশ্রমে আপনার বেশি ইনকাম হবে। যদি আপনি বাংলাদেশ রিলেটেড, অর্থাৎ যে বাংলাদেশ গতকালকে আপনার সিরিজ জিতলো, বাংলা ওয়াশ হইলো, এই বাংলা ওয়াশ রিলেটেড আপনি একটা ওয়েবসাইট খুলে যদি রেগুলার পোস্ট করতে থাকেন, এখানে হয়তো অনেক ভিজিটর পাবেন, কারণ আপনার একটা স্ট্রং জায়গা আছে বাংলাদেশের সোশ্যাল নেটওয়ার্কে। কারণ আপনার একটা ভালো ফেসবুক প্রোফাইল আছে, আপনার ফ্রেন্ড লিস্টে 1000 মানুষ আছে, আপনার হয়তো 2-3টা ফ্যান পেজও আছে। এই ফ্যান পেজগুলো শেয়ার দেওয়ার পরে হয়তো আপনি একটা আর্টিকেলে 500 ক্লিক নিয়ে আসলেন। ওই 500 ক্লিক নিয়ে আসলেও আপনার $1 বা $2 হবে কিনা আমি মানে শিওর না, বাট আমি বলবো না যে আপনি বাংলাদেশকে ফোকাস করে কাজ করেন না, করেন, অবশ্যই করেন। কারণ যখন একটা সাইট অনেক বেশি মানে হিট করবে, যখন একটা সাইট রেগুলার 2000, 3000, 4000 ভিজিটর নিয়ে আসবে, তখন কিন্তু আপনার বাংলাদেশ হোক আর বাইরে হোক ওটা আপনার দেখার ব্যাপার থাকবে না। কারণ অটোমেটিক্যালি তখন আপনার ভিজিটর আসতেছে, আপনার ইমপ্রেশন বাড়তেছে, আপনার অ্যাডে ক্লিক হচ্ছে, তখন কিন্তু আর ওই সমস্যাটা থাকবে না। তারপরেও যদি আপনার খুব বেশি ইনকাম করতে হয়, তুলনামূলকভাবে একটু রিসার্চ করতে বলবো। নর্মালি মানুষজন অনলাইনে কি লিখে সার্চ করে এবং ওই সার্চ করা কিওয়ার্ডগুলো নিয়ে হয়তো আপনি একটা সাইট বানিয়ে নিতে পারেন, যে সাইটটা হইতে পারে আপনার আয়ের একটা বড় উৎস। আচ্ছা, আমি তো মোটামুটি গুগল অ্যাডসেন্স নিয়ে অনেক কথা বললাম, আর আমার টাইমটা অবশ্যই লিমিটেড। সো আমি আসি নেক্সট অংশটাতে, ব্লগ স্পটে। আচ্ছা, ব্লগার বা ব্লগ স্পট, সবাই তো জানেন না যে ব্লগার বা ব্লগ স্পট এটা গুগল প্রোডাক্ট। অন্য সব সাবডোমেইনগুলোর তুলনায়, অন্য সব সাইটগুলোর তুলনায়
ব্লগ স্পটে গুগল অ্যাডসেন্সটা অ্যাপ্লাই করাটা অনেক সহজ এবং অনেক ইজিলি আপনি এখানে গুগল অ্যাডসেন্সটা পেয়ে যাবেন এবং গুগল অ্যাডসেন্সটা পেয়ে যাওয়ার পরে আপনি কাজ করতে পারবেন। এখন ওই যে আমি কিছুক্ষণ আগে বলতেছিলাম ভাইয়া যে আপনি যখন কোনো একটা সাইট ওপেন করবেন, আচ্ছা আমি কি অনেক দ্রুত বলতেছি? অনেক দ্রুত বলতেছি? আপনি যখন একটা সাইট নিয়ে কাজ করার প্ল্যান থাকবে, অর্থাৎ আমি একটা ব্লগ স্পট সাইট ওপেন করবো, ওখানে আমি ব্লগিং করবো, ব্লগিং করার পরে ওখানে আমি গুগল অ্যাডসেন্সটা লাগাই দিব, সপ্তাহে 4-5টা করে ব্লগ পোস্ট করবো, আমার মাস শেষে $5-7 বা $10, $20, $50 আসবে। এরকম যদি টার্গেট থাকে তাহলে আমরা দেখা গেল যে আমরা ব্লগ স্পটে একটা অ্যাকাউন্ট খুলে তখন ওখানে সাইটটা ডিজাইন করার পরে রেগুলার পোস্ট করতে পারি। ওই যে তারপরও ওই জিনিসটা থেকে যায় যে আমি ডোমেইন নির্বাচন কিভাবে করব। নর্মালি একটা জিনিস চিন্তা করেন, আপনি এখন যদি একটা সাইট ব্লগ স্পট একটা সাইট খুলেন রোয়ার ফর বাংলাদেশ, রোয়ার ফর টাইগার্স অথবা বাংলা ওয়াশ নিয়ে, এটা কতদিন চলবে? এই সাইটটা মানুষ কতদিন খাবে? এক্স্যাক্টলি, মানে ম্যাক্সিমাম 15 দিন খাবে। কেন 15 দিন খাবে? বাংলাদেশ পাকিস্তানের সাথে একটা সিরিজ খেলতেছে এখন, বাংলাদেশ পাকিস্তানের সাথে একটা সিরিজ খেলতেছে এখন। এই সিরিজটা হয়তো বা 15 দিন 20 দিন 1 মাস চলবে। 1 মাস পর্যন্ত বাংলাদেশের মানে আমাদের মধ্যে ওই আবেগটা বেশি কাজ করবে না, বা ওই একটা টাইটেল দেখা গেল যে বাংলাদেশ জিতছে, ওকে ফাইন, আমি একটা আর্টিকেল লিখে দিলাম বাংলাদেশ হলো 71-এর পর দ্বিতীয় বিজয় হলো এখন এইবার, সরি আমি ওইটা নিয়ে বলি নাই, যাই হোক এনিওয়েজ বাংলাদেশ হলো 71-এর পরে দ্বিতীয় বিজয়, এরকম একটা আর্টিকেল লিখলেন, এটা মানুষ আবেগে ফেসবুক পোস্ট লিখে ফেসবুকে আপনি শেয়ার করে দিলেন সামহাও, এটা আমি আবেগে ক্লিক করবো, ওকে তাই তো আসলে 71-এর পর দ্বিতীয় বিজয় হয়েছে, এটা তো পড়তেই হয়, সরি আচ্ছা তৃতীয় হয়েছে, দ্বিতীয়টা 99-তে হয়েছে। আচ্ছা এনিওয়েজ সাপোজ এরকম একটা আর্টিকেল লিখে আমার টাইটেলটা হলো কি যেন পরে 1971 এবং 1999 পরে তৃতীয় বিজয়, তা ওটাতে আমি ক্লিক করবো, ভাইয়া ক্লিক করবে, ভাইয়া ক্লিক করবে, ভাইয়াও ক্লিক করবে, সবাই ক্লিক করবে, এখানে যারা আছে 75% মানুষ ক্লিক করবে। কিন্তু আলটিমেটলি এই আর্টিকেলটা যদি বাংলাদেশের পাকিস্তানি সিরিজের 1 মাস পরে আপনি শেয়ার করেন, কয়জন ক্লিক করবে ভাই? 5 জন ম্যাক্সিমাম। এখান থেকে 25% মানুষ ক্লিক করবে, 75 মানুষ বাদ দিবা, দূর আমার এমনি অনেক কাম আছে, আমি ওইগুলো পড়তে ইন্টারেস্টেড না, তাই না? এই জন্য আমরা সাময়িক কোনো টাইটেল বা সাময়িক কোনো নিয়ে কাজ করব না, আমরা কাজ করবো একটা বড় নিয়ে। এটা হইতে পারে অনলাইন আর্নিং এর উপরে আপনি টিউটোরিয়ালগুলো শেয়ার করতে পারেন, এসইও টিউটোরিয়ালস, ওয়েব ডিজাইন টিউটোরিয়ালস, বা আপনি কোম্পানির নামই দেন অনলাইন আর্নিং টিউটোরিয়ালস, ওই ওয়েবসাইটের নাম দেন অনলাইন আর্নিং টিউটোরিয়ালস .blogspot.com। এটা সারা জীবন চলবে, অর্থাৎ মানুষের আয় করার যে আগ্রহটা, মানে পেট ভরার যে চাহিদাটা, এটা সারা জীবন থাকবে। আর আপনার আয় করতে হলে অনলাইন আর্নিংটা জানতে হবে, এবং অনলাইন আর্নিং জানতে হলে সে কিন্তু গুগলে সার্চ করবে অনলাইন আর্নিং টিউটোরিয়ালস লিখেই, সে কিন্তু বাংলা ওয়াশ থেকে সার্চ করবে না। তো এই জন্যই বলবো যে আপনি এমন একটা টাইটেল বা এমন একটা ডোমেইন নির্বাচন করেন যে ডোমেইনের মানে অবশ্যই সেই ডোমেইনটা যেন হয় অবশ্যই ওরকম সিলেক্টিভ, যাতে করে এটা সারা বছর এটার একটা চাহিদা থাকে, নির্দিষ্ট পরিমাণে চাহিদা থাকে। এটার জন্য গুগল ট্রেন্ডের হেল্প নিতে পারেন। গুগল ট্রেন্ডে গেলে পুরো বছরের বা গত বছরের সবচেয়ে বেশি সার্চ হওয়া কিওয়ার্ডগুলো ওখানে দেখা যায়। আমি ওইটাতে যাব না, বা জাস্ট আমি আপনাদের বলে দিলাম, বাসায় গিয়ে হয়তো বা গুগল ট্রেন্ডটা নিয়ে, গুগল ট্রেন্ডস আমি লিখে দিচ্ছি বোর্ডে। আচ্ছা ওই যে আমি সবাই দেখেন না যে এই বছরের সার্চের শীর্ষে ছিলেন ও, ওই বছরের সার্চের শীর্ষে ছিলেন ও, এটা বছর শেষে এরকম একটা আর্টিকেল, এরকম প্রতিবেদন অনলাইনে পড়েন না কেউ? সারা বছরে সার্চে অনলাইনে মানে শীর্ষে ছিলেন এই তারকা, ওই তারকা, ক্রিকেট নিয়ে এত সার্চ হয়েছে গত বছর, এই জিনিসগুলো যে নিউজ হয় বছর শেষে, এই জিনিসগুলো গুগল ট্রেন্ডের মাধ্যমেই সাংবাদিকরা ওরা ট্রেন্ডের কাছ থেকেই নিয়ে নেয়। জাস্ট ওখানে গেলেই দেখা যায় যে আপনি কান্ট্রি সিলেক্ট করতে পারবেন আমাদের দেশের গত 1 বছরে মানুষ কি কি সার্চ করছে বা অলরেডি কি কি সার্চ করে আসে। যাই হোক, এখানে আমাদের দেশের মানুষ অনেক উল্টাপাল্টা জিনিস সার্চ করে, না বলি ওগুলোতে, ওদিকে না যাই। আর ওই উল্টাপাল্টা সার্চ দিয়েও কিন্তু অনেকে সাইট বানায়, অনেক টাকা ইনকাম করেছে, এটাও কিন্তু সত্যি কথা। এনিওয়েজ, গুগল অ্যাডসেন্সে কিন্তু আরেকটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন, সেটা হচ্ছে মানে 18+ বা সেক্সুয়াল কোনো টাইপের কোনো আর্টিকেল বা কাউকে অ্যাটাক করে কোনো আর্টিকেল আপনি যদি আপনার সাইটে পাবলিশ করেন, তাহলে ওটা কিন্তু গুগল অ্যাডসেন্সের মানে গুগল অ্যাডসেন্সটা আপনার সাইটের জন্য ব্যানও করে দিতে পারে। সো আমাদের টার্গেট থাকবে মানে সৃজনশীল কিছু জায়গা নিয়ে আমরা কাজ করবো। ওই যে অনলাইন আর্নিংস হইতে পারে, তারপরে হইতে পারে আপনি মানে ফ্যাশন রিলেটেড ব্লগ লিখতে থাকেন রেগুলার। ফ্যাশন রিলেটেড ব্লগ লিখে কি অ্যাডভান্টেজ হয় এটা আমি বলি, সবাই কিন্তু চায় একটু স্মার্ট থাকতে, একটু মানে একটু ডিফারেন্ট থাকে সবার সাথে। তো আপনি যখন
নতুন ট্রেন্ড বা নতুন ফ্যাশন রিলেটেড কোনো কিছু নিয়ে লিখবেন, তখন সবাই চিন্তা করবেন ওকে ফাইন নতুন কিছু আসছে বাজারে, আচ্ছা দেখে আসি। স্পেশালি মেয়েরা করে এই জিনিসটা, বাট করে তো। এরকম অনেক অনেক ক্ষেত্র আছে যেই ক্ষেত্রগুলোতে নিয়ে কাজ করতে পারবেন, এবং অবশ্যই মাথায় রাখবেন একটা জিনিস, আর্টিকেলগুলো কিন্তু অবশ্যই ইংলিশেই হইতে হবে। যদি আমি ব্লগ স্পটে কাজ করি, ইংলিশে যদি আর্টিকেলগুলো না হয় তাহলে কিন্তু আমি ব্লগ মানে আমি গুগল অ্যাডসেন্সটা পাবো না। আর আমার টার্গেটের যে ব্যাপারটা অর্থাৎ ইন্টারন্যাশনাল মার্কেটের ট্রাফিকটা, ওটাও কিন্তু আমি পাবো না। ট্রাফিক মানে হচ্ছে ভিজিটর, এটা জাস্ট মানে রেগুলার ভাষায় আমরা ট্রাফিক বলি, সরি ভাই। আচ্ছা, আমরা আমরা যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে ব্লগ স্পটে একটা ডোমেইন খুলে জাস্ট ওখানে পোস্ট করার ব্যাপারগুলো নিয়ে আমরা একটু জাস্ট আলোচনা করে আসেন দেখি। নর্মালি ব্লগারে যখন আমরা লগ ইন করবো বা ব্লগারে নতুন একটা অ্যাকাউন্ট খুলবো, এটা জাস্ট খুবই সিম্পল একটা ব্যাপার, খুবই সিম্পল একটা ব্যাপার। এখানে আপনি জাস্ট blogger.com লিখে সার্চ লিখে ঢুকে যেতে পারেন, অথবা blogger.com লিখে গুগলে সার্চ করতে পারেন। blogger.com চলে আসছে। blogger.com এ লগ ইন করতে হলে অবশ্যই আপনার একটা জিমেইল অ্যাকাউন্ট থাকতে হবে। এটা অবশ্যই মাথায় রাখবেন যখন blogger.com এ আপনি অ্যাকাউন্ট মানে blogger.com এ ঢুকতে যাবেন বা নতুন একটা সাইট ওপেন করতে যাবেন। দেখেন আমি জাস্ট এই কিছুক্ষণ আগেই অ্যাকাউন্টটা তৈরি করছি নিউজ নাও নামে। আমার জিমেইল অ্যাকাউন্টের নাম ছিল নিউজ নাও। তো আপনি চাইলে এখানে জাস্ট এক্স্যাক্টলি এরকম ভাবেই আপনার সাইটগুলো থাকবে যখন ব্লগারে আপনি সাইটগুলো ওপেন করবেন। চলেন নতুন একটা ব্লগ আমরা ওপেন করে দেখি। যখন আপনি কোনো আপনি যখন নতুন যাবেন তখন কিন্তু এই রোয়ার ফর টাইগার্স বা নিউজ নাও এই দুটো জিনিস থাকবে না, কারণ এই দুটো সাইট আমি ওপেন করে নিয়েছি কিছুক্ষণ আগে। দেখেন এই যে নিউ ব্লগ অপশনটা আছে, এই নিউ ব্লগ অপশনটাতে আমরা জাস্ট ক্লিক করলেই হচ্ছে এখানে টাইটেলটা, অর্থাৎ আমি কোন টাইটেলে সাইটটা মানে ওপেন করতে যাচ্ছি ওই টাইটেলটা, সাইটের টাইটেল, এটা কিন্তু সাইটের ইয়া না, ডোমেইনটা না, রাইট, ডোমেইনটা না, জাস্ট সাইটের টাইটেল। আর এবার অ্যাড্রেসটা, ডোমেইনটা, হ্যাঁ আমি এখান থেকে কপি করে নিচ্ছি, তাই বলা যে আপনার টাইটেল আর আপনার ডোমেইনের নাম এক হইতে হবে এমন কোনো কথা নাই। আমি জাস্ট এটা নেওয়ার চেষ্টা করেছি। অনলাইন আর্নিংসটা আসছে, অনলাইন আর্নিংসটা আমি পাবো না, তারপরও আমি দিয়ে দেখলাম online.earnings, দিস ব্লগ অ্যাড্রেস ইজ ইনভ্যালিড অর নট সাপোর্টেড। অনলাইন আর্নিংস ভাইয়া টিউটোরিয়াল স্পেলিংটা মনে আছে সবার? টিউটোরিয়াল TITU, আমার আমার স্পেলিংটা মনে নেই, এই জন্য জিজ্ঞেস করতেছি। টিউটোরিয়াল স্পেলিংটা কারো মনে আছে? TU TU TUTO TO RIALS etutorials.blogspot.com, এটা কি আছে? সরি, দিস ব্লগ অ্যাড্রেস ইজ নট অ্যাভেলেবল। নাই, etutorials ফর ইউ, এটা কি আছে? অ্যাভেলেবল etutorials ফর ইউ। তাহলে আমরা কি করলাম, এই etutorials ফর ইউটা আমরা ইউজ করব আমাদের ডোমেইনের নাম হিসেবে। ওখানে হবে না, কিছুক্ষণ আগে খোলা হয়েছে তো। আচ্ছা, অনলাইন আর্নিং এর উপরে etutorialsforyou.com টা আমরা ইউজ করব। আর নরমালি দেখেন আমি উপরে কিন্তু লিখছি অনলাইন আর্নিংস, আর হচ্ছে
আমার ডোমেইনের নাম হচ্ছে ইউটিউটোরিয়ালস ফর ইউ, কিন্তু এসইও এসইওর জন্য বা সার্চ অ্যাপিয়ারেন্সের জন্য আপনার চেষ্টা করতে হবে যাতে করে আমার সাইটটা আমার ডোমেইনের নাম আর আমার টাইটেলের মধ্যে যেন সামঞ্জস্য থাকে। দেখেন এখানে কিন্তু আমি চাইলেই ওইটা দিয়ে দিতে পারি এইভাবে। দিস ইট। আর এখান থেকে আপনি জাস্ট একটা যে কোনো একটা টেমপ্লেট, মানে ব্লগারের ডিফল্ট যে টেমপ্লেট গুলো থাকে আপাতত আমরা যে কোনো একটা টেমপ্লেট মানে কপি করে নিব, ঠিক আছে? কপি করে নিয়ে সিলেক্ট করে দিব আর কি, সিম্পল ডাইনামিক ভিউজ, পিকচার উইডো, যে কোনো উইন্ডো, যে কোনো কিছু। আমি জাস্ট এই সিম্পলটাই আপাতত সিলেক্ট করে ক্রিয়েট ব্লগ দিলাম। হ্যাঁ দেখেন এখানে ইউটিউটোরিয়ালস ফর ইউ, এটা কিন্তু মানে এই ব্লগটা কিন্তু তৈরি হয়ে গেছে। জাস্ট আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে, এখন যেহেতু আমাদের টিউটোরিয়ালস ফর ইউ ডট মানে ফর ইউ ডট ব্লগস্পট ডট কম সাইটটা মানে রেডি হয়ে গেছে, তাই আমাদের কাজ হচ্ছে যে সেটার ভিতরে টুকটাক কিছু চেঞ্জেস নিয়ে আসা। যেমন আমাদের এই সাইটগুলোতে নর্মালি দেখা যায় যে বাংলা, আমরা যেহেতু বাংলাদেশ থেকে অ্যাকাউন্টগুলো করি, তো ওই অ্যাকাউন্টগুলোতে ভেতরের দিকে বাংলা ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট হয়ে থাকে। আর বাংলা ল্যাঙ্গুয়েজটা যদি সিলেক্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করতে পারবো না। আমাদের বাংলা কি বলবো বাংলা ইয়াটার জন্য গুগল অ্যাডসেন্স নরমালি অ্যাপ্লাই করতে দেয় না। পোস্ট কমেন্টস, এই জাস্ট সেটিংসে যাচ্ছি, সেটিংসে ক্লিক করে ল্যাঙ্গুয়েজ এন্ড ফরম্যাটিংটা ক্লিক করব। খেয়াল করবেন, ও আচ্ছা, ল্যাঙ্গুয়েজ ইউনাইটেড স্টেটসটাই আছে এখানে, অটোমেটিক্যালি ইউনাইটেড স্টেটসটাই সিলেক্ট করা আছে। সো আমার এখানে চেঞ্জ করার দরকার নেই। আপনারা অবশ্যই চেক করে নেবেন যে যেন অবশ্যই আপনার এটা যেন ইংলিশ ইউনাইটেড স্টেটসটা থাকে, কারণ আমাদের আর্টিকেলগুলো সবই ইংলিশই হবে, না হলে গুগল অ্যাডসেন্স থেকে ওই লেভেলের ইনকাম বা গুগল অ্যাডসেন্স আমরা পাবোই না আমার সাইটের জন্য। ইংলিশ ল্যাঙ্গুয়েজই হতে হবে। এই জিনিসটা ব্লক করার পরে অবশ্যই খেয়াল করবেন। আচ্ছা চলেন আমরা যে ব্লগটা বানাইছি ব্লগটা একটু দেখি। এই দ্যাটস ইট। এখন এখন আসে পরের অপশনটা, অর্থাৎ আমরা তো সাইট বানায় ফেললাম, এখন সাইটে কিছু পোস্ট করার ব্যাপার স্যাপার থাকে। গুগল অ্যাডসেন্সে অবশ্যই আমরা সাথে সাথে গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাই করবো না, সাইট খোলার সাথে সাথে আগে সাইটটা রেডি করব, সাইটের স্ট্রাকচারটা সুন্দর করব, সাইটের মেনু নেভিগেশনটা ঠিক করব, তারপরে কিছু পোস্ট করব, এবং পোস্ট করার পরে যখন আমার 20 থেকে 25টা ইউনিক পোস্ট বুঝতে পারছেন না সবাই? ইউনিক পোস্ট অর্থাৎ কপি পেস্ট হইলে কিন্তু হবে না। কপি পেস্ট পোস্টে কখনো গুগল অ্যাডসেন্স পাওয়া যায় না, আর যদি পেয়েও যান আপনি কিছুদিন পরে আবার আপনাকে ব্যান করা হবে। সো আমাদের পোস্টগুলো অবশ্যই ইউনিক হতে হবে, এবং সেই ইউনিক করে আমরা পোস্টগুলো আমাদের ব্লগে পোস্ট করবো, এবং 20 থেকে অ্যাটলিস্ট 25টা ইউনিক পোস্ট হওয়ার পরে, এবং এই পোস্টগুলো যখন আমরা করার পরে সোশ্যাল মিডিয়াতে শেয়ার করার পরে যখন একটা নির্দিষ্ট পরিমাণ ভিজিটর হতে পারে, এটা পার ডেতে 10 জন 15 জন ডাজেন্ট ম্যাটার, বাট অবশ্যই চেষ্টা করবেন 1000 1500 ভিজিটর আপনার সাইটে চলে আসার পরে তারপর আপনি গুগল অ্যাডসেন্সের জন্য অ্যাপ্লাইটা করেন। দেখেন সিম্পল একটা ব্যাপার, আমরা যখন মানে এই গুগল কি বলে গুগল ব্লগারে যখন অ্যাকাউন্টটা খুললাম, অ্যাকাউন্ট খোলার পরে যখন একটা পোস্ট করবো অটোমেটিক্যালি 2-3 ভিজিটর এমনিতেই চলে আসবে। আপনি দেখবেন এখনই হয়তো 2 বা 3টা পোস্ট আমি করবো। এই পোস্টগুলো করার পরে যখন ভিজিটর গুলো চলে আসবে, 1000 ভিজিটর তৈরি করাটা খুব বেশি সময় সাপেক্ষ হবে না, হয়তো বা কত 3 দিন আপনি কাজ করলে আপনার রেগুলার মানে পরিমাণ ভিজিটর চলে আসবে। আমি বলছিলাম যে টেমপ্লেটের ব্যাপারটা, আমরা যখন টেমপ্লেট লাগানোর আগে আমার সাইটে কয়েকটা পোস্ট করা দরকার হবে, কারণ পোস্ট না করলে আমি টেমপ্লেটের স্ট্রাকচারটা বুঝতে পারবো না। আচ্ছা আসেন দেখি কিছু পোস্ট করা যাক। হ্যাঁ, কপি পেস্ট, এখন কপি পেস্ট করবো। আচ্ছা আমি আবার স্পেলিং ভুল করছি।
আর কপি পেস্ট মানে ইউনিক মানে যে একদম আমার মাথা কাটায় পোস্ট লিখে দিতে হবে এমন তো কোনো কথা নাই, তাই না? আমি জাস্ট ভিতরের ইনফরমেশন গুলো চেঞ্জ করলেই আমার কপি পেস্টটা হয়ে যাচ্ছে। যেমন দেখেন এখানে এসইও টিউটোরিয়াল নামে একটা ছোটখাটো একটা আর্টিকেল আছে, আমি সেটা কপি করে ফেলি, টাইটেলটা কপি করে ফেলি। পুরো জিনিসটা নিয়ে আসছি। হ্যাঁ, search engine optimization SEO is the actively optimized web page or whole site in order to make them search engine friendly, thus getting higher option blah 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 blah। আচ্ছা, এসইও টিউটোরিয়াল আমি যখন এখানে এসইও টিউটোরিয়াল লিখছি না, এসইও টিউটোরিয়ালটা যদি না লিখে যায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল লিখে, তাহলে কি এটা ইউনিক হবে না? এখানে তো এসইও লেখা ছিল, আমি এসইও তো লিখি নাই, আমি লিখছি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল। আমি তাহলে এইটা চেঞ্জ করে এটা দিতে পারি না, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও টিউটোরিয়াল পার্ট 1 PART পার্ট 1। কারণ আপনি তো এখানে ঠিকই করে রাখছেন যে আপনি এখানে টিউটোরিয়াল দিবেন, তাই না? এসইও টিউটোরিয়াল প্রথমটা আপনি জাস্ট দিচ্ছেন, এরপরে আবার সেম টাইটেলের নাম হবে এসইও টিউটোরিয়াল পার্ট 2, এসইও টিউটোরিয়াল পার্ট 3, এরকম করে ব্লগ পোস্ট করতে থাকবেন আপনি রেগুলার। তো যেটা হলো যে আমি আমার টাইটেলটারে ইউনিক করে ফেলছি, কারণ আমার এখানে এসইও টিউটোরিয়াল ছিল, আমি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়াল লিখছি। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও ইজ অ্যাক্টিভলি অপটিমাইজিং ওয়েব পেজ অর হোল সাইট অপটিমাইজিং। এই দেখেন এখান থেকে যদি আমি জাস্ট এই হোল সাইটটা কপি করে এখানে নিয়ে আসি, আর এইটা কপি করে এখানে পেস্ট করে দিই, তাহলে আলটিমেটলি আমার আর্টিকেলটা চেঞ্জ হলো না? একটু এই ব্যাপারটাই, অর্থাৎ আপনি যেখান থেকে আপনার পোস্টটা কপি করে নিয়ে আসেন ওখান থেকে আপনি জাস্ট চেঞ্জ করে ফেলেন, প্রত্যেকটা সেন্টেন্সে একটা করে চেঞ্জ করেন, প্রত্যেকটা সেন্টেন্সে যখন আপনি একটা করে চেঞ্জ করবেন তখন দেখবেন যে আপনার এই এই আর্টিকেলটা একটা সময় ইউনিক হয়ে আসবে। যেমন ধরেন ওয়েব পেজেস হোল সাইট ইন অর্ডার টু মেক দেম সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি। ফ্রেন্ডলি রিলেটেড একটা ওয়ার্ড বলেন তো কেউ। হ্যাঁ হ্যাঁ, সাবাস, এই তো। To make them easy for search engine users, তাহলে আরো ভালো হবে, to make them easy ব্যাপারটা একই সাউন্ড করতেছে না, আগে যেটা ছিল ওইটাও এইটাও ব্যাপারটা সেম সাউন্ড করতেছে, বাট আপনার আর্টিকেলটা ইউনিক হয়ে যাচ্ছে। এখন ধরেন এভাবে যখন আমরা করতে থাকবো একটা সময় গিয়ে আমার এই দুইটা প্যারা শেষ হয়ে যাবে। আমি বলতেছি না যে এটা অনেক কঠিন কাজ, সহজ কাজ না, বাট ব্যাপারটা অনেক কঠিনও না। আপনি যখন 2টা থেকে 3টা আর্টিকেল এটা নিয়ে করবেন কাজ, তখন দেখবেন যে আপনার কাছে ব্যাপারটা খুব ইজি মনে হচ্ছে। আর যখন আমি এই টুলটা দেখাবো তখন আপনার জন্য আরো বেশি সহজ হয়ে যাবে। এই টুলটা হচ্ছে প্লাগিজম চেকার। প্লাগিজম চেকারের ব্যাপারটা আমি এখানে বলে দিয়েছিলাম, দেখেন টপিক নির্বাচনটা আমরা অলরেডি করে ফেলছি, তারপরে আর্টিকেলের সাইজ ও প্লাগিজম চেক। আর্টিকেলের সাইজের একটা ব্যাপার আছে, আর্টিকেলের সাইজটা অবশ্যই আপনার আর্টিকেলটা যেন 600 ওয়ার্ডের বেশি হয়, অর্থাৎ এটা যেন 600 এর সাথে বড় হয়। বোঝা গেছে ব্যাপারটা? 600 ওয়ার্ডস, এটা কিন্তু লেটার না, এবিসিডি 600 না, এটা কিন্তু ওয়ার্ড। অর্থাৎ আমি এখানে যে আর্টিকেলটা লেখার চেষ্টা করছিলাম, অর্থাৎ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সার্চ একটা ওয়ার্ড, ইঞ্জিন একটা ওয়ার্ড, অপটিমাইজেশন একটা ওয়ার্ড, একটা মানে কি বলবো, একটা পারফেক্ট আর্টিকেল অবশ্যই 600 ওয়ার্ডের উপরে হয় এবং 12 মানে 600 ওয়ার্ডের উপরে হয়, এটা হচ্ছে মূল ব্যাপার। আর প্লাগিজমের ব্যাপারটা দেখেন, প্লাগিজমটা কি? প্লাগিজমটা হচ্ছে আমার এই পোস্টটা কপি পেস্ট কিনা এই জিনিসটা ভেরিফাই করার একটা মাধ্যম। আমি তো এখানে ধরুন সাপোজ ধরলাম আমি তো এখানে টুকটাক কিছু চেঞ্জেস আনছি, তাই না? আর এই অডিয়েন্স এখানে চেঞ্জেস জানি নাই, এই এখানে কিছু চেঞ্জেস জানি নাই। আমি এখন কিভাবে বুঝবো যে আমি তো এই ধরেন এই সবগুলো জায়গাতে আমি চেঞ্জেস নিয়ে আসছি, নিয়ে আসার পরে এখন আমি কিভাবে বুঝবো যে আমার আর্টিকেলটা ইউনিক হয়েছে? এক্স্যাক্টলি, আমি এই আর্টিকেলটা এখানে লিখছি না, আমরা জাস্ট একটা ওয়েবসাইটের হেল্প নিব। ওয়েবসাইটটা হচ্ছে স্মল এসইও টুলস।
আচ্ছা আমি বোর্ডে লিখে দেই, জিনিসটা হয়তো ফিউচারে আপনাদের অনেক কাজে লাগবে, লিখে নিতে পারেন, যেহেতু আপনারা ফ্রিল্যান্সিং রিলেটেড কাজ করছেন। স্মল SMALLSEOTOOLS। স্মল এসইও টুলস দিয়ে কি কাজ করে? স্মল এসইও টুলস দিয়ে একটা আর্টিকেল যেটা আপনি লিখলেন, ওই আর্টিকেলটা আপনার কতটুকু ইউনিক হয়েছে, ওই আর্টিকেলটা অন্য কোথাও ইউজ হয় না, এটা আপনি কিভাবে বুঝবেন? জাস্ট এই প্লাগিজম চেকারের মাধ্যমে। দেখা যাচ্ছে এটা প্লাগিজম চেকার, এই যে লাল কালার ফাইলের আইকনটা, যেটা ক্লিক করলাম, আপনার কাজ হবে জাস্ট আপনি পুরো আর্টিকেলটা এখানে সিলেক্ট করে কপি করে ফেলেন। আর্টিকেলটা সিলেক্ট করে কপি করার পরে আমরা জাস্ট এখানে এটা পেস্ট করে দিব। নিচে চেক ফর প্লাগিজম বাটনটা দেখা যাচ্ছে? একটু কনফিউজ হবেন না, কারণ ওরাও এই যে দেখেন, এই যে গুগল অ্যাড ইউজ করছে, অ্যাডস বাই গুগল দেখা যাচ্ছে, ওরাও কিন্তু গুগল অ্যাডসেন্সের অ্যাড ইউজ করছে ওদের সাইটে। তার মানে কি, আমি ওদের টাকা দিচ্ছি এখন, আমি ভিজিট করতেছি ওর সাইট, দ্যাটস ওয়াই ও ইয়াটা পাবে। যাই হোক, আমরা প্লাগিজমটা চেক করি। দেখেন চেক ফর প্লাগিজম, দেখেন আছে 14% ইউনিক কন্টেন্ট। প্রথম এসইও টাইটেল আমি চেঞ্জ করছিলাম না, দ্যাটস ওয়াই সে আমার বলতেছে 14% ইউনিক। বাকিটা আসে এরপরে আসি ইঞ্জিন ইউজার্স গেটিং হায়ার পজিশনস ইন সার্চ, এটা এক্সিস্টিং, অর্থাৎ এটা অন্য কোনো সাইটে আছে। তারপরে সার্চ রেজাল্ট ডিসক্রিপটিভ এক্সাম্পল এসইও টেকনিক, এখানে এটা অন্য কোথাও আছে। হ্যাঁ হ্যাঁ, সে মানে কখন ওইটা পোস্ট করা হয়েছে ওই আর্টিকেলটা, ওইটাও সে দেখাই দিচ্ছে আমাকে। ঠিক আছে, আমরা তাহলে দেখি আসলে কত পার্সেন্ট হয়। মাত্র 14% হয়েছে আমার এটা ইউনিক। এখন দেখেন ভাইয়া, খুব সিম্পলি আপনি এই যে 5-6টা লাইন দেখাচ্ছে না, 1 2 3 4 5 6, এই 6টা আর্টিকেল চেঞ্জ করা সম্ভব। কিভাবে? আপনি জাস্ট পুরো জিনিসটা কপি করেন, কন্ট্রোল সি দিয়ে কপি করেন। আপনি আপনার আর্টিকেলে যান, কন্ট্রোল এফটা কি, আমি এই নোটপ্যাডের মধ্যে যে ফাইলগুলো সার্চ করব, ওটা কন্ট্রোল এফ দিয়ে আমি সার্চ করতেছি আমার ইয়াগুলা। আমি যে জিনিসটা কপি করে এখান থেকে নিয়ে আসছিলাম, মনে আছে? সরি, আমি যে এখান থেকে এই সার্চ ইঞ্জিন ইউজার সেটা কপি করলাম না, এটা জাস্ট আমি নোটপ্যাডের এখানে গিয়ে আমি সার্চ অপশনে ফেললাম, ফাইন্ড দিলাম, আসে নাই, আপে দেই, আসবে, দেখছেন চলে আসছে। অর্থাৎ ইঞ্জিন ইউজার্স গেটিং হায়ার পজিশন ইন সার্চ রেজাল্ট, এই 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 একটা জিনিস অন্য একটা ওয়েবসাইটে আছে তাই না? টু মেক দেম ইজি ফর সার্চ ইঞ্জিন ইউজার্স thus getting higher position in search result. For getting higher positions টার বাদ দিয়ে প্লেস করে দিই, সমস্যা আছে। প্লেসেস ইন সার্চ রেজাল্ট, আমার স্পেলিং এ অনেক সমস্যা আছে ভাইয়া। প্লেস PLACECS, প্লেসেস ইন সার্চ রেজাল্ট। দেখেন এই জিনিসটা কিন্তু এখন চেঞ্জ হয়ে গেছে। আরেকটা জিনিস চেঞ্জ, আর বাকি জিনিসগুলো কিন্তু আমরা এইভাবে চেঞ্জ করতে পারবো। সার্চ রেজাল্ট ডিস্ট্রিবিউটর এক্সপ্লেইন এক্সাম্পল, এই জিনিসটা দেখেন, আমরা আবার এই জিনিসটা চেঞ্জ করি, কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি, ফাইন নাই, আপে ক্লিক করেন, পাওয়া যাবেন, পাই গেছি। দিস টিউটোরিয়াল এক্সপ্লেইনস, in this tutorial I am trying to explain simple SEO technique to improve the visibility of your web pages different search engine, especially for Google, Yahoo, Bing. চেঞ্জ হয়ে গেছে না? সার্চ ইঞ্জিন স্পেশালি গুগল, ইয়াহু, বিং, এই দেখেন সার্চ ইঞ্জিন স্পেশালি গুগল, ইয়াহু, বিং এর এই জিনিসটা কিন্তু ওটা নিচেই ছিল, সার্চ ইঞ্জিন স্পেশালি গুগল, ইয়াহু, বিং। আচ্ছা, এখন যদি আমি জাস্ট এই এন্টার এই ইয়াহুটা কপি করে ফেলি, কাট, এখানে বিং এর এখানে বসায় দেই, আর বিংটারে কপি করে এখানে নিয়ে আসি, সমস্যা আছে, একই তো জিনিস।
স্পেশালি ফর দি জায়ান্ট ফর, আর এখানে যে আরেকটু চেঞ্জেস জানতে চান তাহলে এটা করতে পারেন, ফর দি GIONT, জায়ান্ট স্পেলিংটা কি এটা? স্পেশালি ফর দি জায়ান্ট গুগল অ্যান্ড বিং আচ্ছা ঠিক আছে, অর ইয়াহু। টোটালি চেঞ্জ হয়ে গেছে না? এটা টোটালি চেঞ্জ হয়ে গেছে না? আচ্ছা আসেন পরেরটা করি। দিস টিউটোরিয়াল হ্যাজ বিন প্রিপেয়ার্ড ফর বিগিনার্স। পুরোটা আসে নাই, সমস্যা নাই। In this tutorial has been prepared. In this tutorial I am trying to in this tutorial I prepared for beginners to help them understand the simple but effective SEO search characteristics. এটাও শেষ। such as HTML XML, এটা তো করা আরো সহজ হবে যখন দেখবেন আপনি কমা অর্থাৎ such as উদাহরণ দিতেছে HTML XML স্টাইল শীট etc, আপনি XML টার আগে নিয়ে আসেন, HTML টার পরে নিয়ে আসেন, আমাদের কোনো সমস্যা নাই। কিন্তু কেউ বলছেন আমি XML টা আগে নিয়ে আসি, কাট পেস্ট, শেষ। আর বাকি জাস্ট ফাইনালি একটা ছিল ডেভেলপড এনি ওয়েবসাইট, এটাও চেঞ্জ করে দিই যেহেতু চেঞ্জ করে ফেলছি, বাকি রেখে লাভ নাই, কন্ট্রোল F V। আপনাদের কাছে ব্যাপারটা এখন হয়তো অনেকের কঠিন মনে হতে পারে, আমি যখন প্রথমবার দেখলাম কঠিন মনে ছিল, কিন্তু যখন আপনি করতে বসবেন একটা দুইটা পাঁচটা ম্যাক্সিমাম ম্যাক্স, এরপরে কিন্তু আর এই সমস্যাটা থাকবে না। আর লেখালেখির অভ্যাসটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আপনারা সম্ভবত আর্টিকেল রাইটিং এর উপর ক্লাস পান নাই আজকে এই প্রোগ্রামে, বাট আর্টিকেল রাইটিং করে যে মানে কোটি টাকা ইনকাম করা যায় এটা কিন্তু মানে এরকম অনেক উদাহরণ আছে, অনেক বড় বড় উদাহরণ আছে। আপনি চাইলে আপনি যখন আপনার কোনো ক্লায়েন্ট আপনার ক্লায়েন্ট হায়ার করবে অনলাইন নিউজের জন্য, অনলাইন ব্লগ রাইটিং এর জন্য, তখন কিন্তু আপনি আমার এই ক্লাসটা দিয়েই আপনি আপনার কাজ চালিয়ে দিতে পারবেন। আপনার কিন্তু নতুন কোনো কিছুর দরকার হবে না, আমি যে ক্লাসটা নিলাম এটা কিন্তু টোটালি একটা আর্টিকেল রাইটিং এর ক্লাসের মতোই। আপনি একটা আর্টিকেল অনলাইন থেকে নিয়ে নেবেন। এখন আপনার মাথা তো আর গুগল না, আপনার মাথা তো আর রোবট না যে আপনি নতুন নতুন আইডিয়া প্রত্যেকদিন তৈরি করবেন, রাইট? আপনার আইডিয়া মানুষের মাথা থেকে নিয়েই আসতে হবে, মানুষ যেটা লিখে রাখছে ওখান থেকে নিয়ে এসেই আপনার করতে হবে, একটা আর্টিকেল লিখতে হবে। একটা আর্টিকেল লেখার আগে একটা দুইটা মানে দুই তিনটা আর্টিকেল আপনার পড়তে হবে, আর ওইখান থেকে যদি আপনার কয়েকটা জিনিস ভালো লাগে আপনি ওটা নিয়ে আসবেন, দ্যাটস ইট। বাট তাই বলে যে আপনি ওখান থেকে নিয়ে আসেন যেটা চুরি করে নিয়ে আসেন তা না, আপনি এনে চেঞ্জ করে ফেলান, শেষ। আলটিমেটলি অনলাইনে এটাই হচ্ছে। ক্রিয়েটিভ রাইটিং গুলো ছাড়া ক্রিয়েটিভ রাইটিং গুলো কি, ক্লায়েন্ট হয়তো একটা ছবি দেখাই দিব আপনার, তুমি এই ছবিটা ডেসক্রাইব করবে, দ্যাটস ইট, আমি আর কিছু জানি না, ওইটা আপনার ক্রিয়েটিভ রাইটিং হবে। বাট আপনি যখন আর্টিকেল লিখবেন, যখন নির্দিষ্ট টপিকের উপর আর্টিকেল লিখবেন, তখন কিন্তু আপনি অনলাইন থেকে ইনফরমেশনগুলো নিয়েই নিতে পারেন, এবং ওটা নিয়ে আপনি আপনার মনের মতো সাজিয়ে দিচ্ছেন। যদি আপনার মনে না হয় যে না আমি পারবো না, তাহলে আপনি এরকম করে একটা আর্টিকেল নিয়ে জাস্ট ওটার কপি পেস্ট করার পরে ইউনিটটা করে দেন আমার মতো করে, দ্যাটস ইট, আপনার একটা সুন্দর একটা রিয়েল আর্টিকেল হয়ে গেল। If anyone early have a developed website, then it is an added advantage. Then it's an added advantage, and it will help them understand the concept of এই তো আমাদের আর্টিকেলটা তো মোটামুটি শেষ মনে হয় না? আচ্ছা দেখেন তো এখন প্লাগিজম চেক করে দেখি কিছু হয় কিনা। আবার আমি আমার নতুন মানে চেঞ্জ করা আর্টিকেলটা এখানে নিয়ে আসতেছি। আর আরেকটা ব্যাপার সেটা হচ্ছে, আপনি যদি আর্টিকেলের মধ্যে লেখার সময় কোনো স্পেলিং মিস্টেক চেক হয়, এটা কিন্তু এখানেও চেক করা যায়। দেখেন এখানে যে এসইওটা মানে কোনো ডিকশনারি অন্তর্ভুক্ত ওয়ার্ড না, দ্যাটস ওয়াই সে মানে রং স্পেলিং দেখাচ্ছে। চলেন আবার এটার প্লাগিজম চেক করি।
25% ইউনিক হয়েছে। হান্ড্রেড পার্সেন্ট হওয়ার কথা। গুগল বিং ইয়াহুটা ধরে ফেলছে, কারণ এটা অনেক কমন। কারণ যেখানে গুগলের নাম আছে ওখানে বিং ইয়াহুর নাম অটোমেটিক্যালি আসে, কারণ তিনটাই সেম কোম্পানি, সার্চ ইঞ্জিন করে, সার্চ ইঞ্জিন ওদের, দ্যাটস এটা আসবে। এই যে একটা আসছে, দিস ইট 75% আসছে। এটা নিয়ে আরেকটু হয়তো কাজ করতে হবে, আমরা ওই কাজে আর যাবো না এখন, আমরা ওই কাজটা করতে এখন আর যাচ্ছি না। আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা যে আর্টিকেলটা লিখলাম এটা আমরা ব্লগ স্পটে পোস্ট করবো এখন। দেখি আমরা নর্মালি কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কপি করার পরে আমি যে সাইটটা বানায় রেখে আসছি এখানে ব্লগারে, সরি এখানে ব্লগারে ওইটাতে আমরা পোস্ট করব। কোথায়? এখানে ই টিউটোরিয়ালস ফর ইউ। হ্যাঁ, আমি ই টিউটোরিয়ালস ফর ইউ এর ব্যাক এন্ডে আছে, অর্থাৎ ড্যাশবোর্ডে আছে, যেখান থেকে আমরা পোস্টগুলো করবো। অনেকেই ব্লগ স্পটে পোস্টিং সম্পর্কে জানেন, আমি তাই একটু ফাস্ট যাচ্ছি। হ্যাঁ, নিউ পোস্টে ক্লিক করলাম। আপনি যেটা কপি করে নিয়েছিলেন ওটা পেস্ট করে দেন, পেস্ট করে দেন। আর এই যে যেমন ধরেন আচ্ছা যাই হোক, এখানে দেখেন অডিয়েন্সটা, এটা যদি একটু বড় হয় তাহলে এটাকে বোল্ড করে দিতে পারেন, বোল্ড হয়ে গেল। এটাকেও আপনি চাইলে বোল্ড করে দিতে পারেন, দেখতে সৌন্দর্যের জন্য ভালো হবে। আর হচ্ছে এই যে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টিউটোরিয়ালস, এটা তো আমার টাইটেল হবে, এটার মধ্যে হবে না। সো আমি এটা কাট করব, কাট করে এটার আমি আমার পোস্টের টাইটেল দিব, ভি পোস্টের টাইটেল হয়ে গেল। দেখেন এইটা কিন্তু যে ছাড়ানো বেড়ানো আছে কেমন, এইটা উপরে এটা নিচে, এটা উপরে এটা নিচে। ইউজারদের একটা বেটার এক্সপিরিয়েন্স দেওয়ার জন্য আমি যখন আর্টিকেলটা পোস্ট করব অবশ্যই চিন্তা করবো যেন আমার ইউজাররা একটা ভালো অ্যাটমসফিয়ার পায়, পড়তে আসার সময় তার জন্য বিরক্ত না লাগে। তখন আমি এটাকে জাস্ট জাস্টিফাই অপশনটা ক্লিক করে দেবো। দেখেন এখানে অ্যালাইনের অপশনটা দেওয়া আছে, আমি জাস্ট জাস্টিফাইটা করে দিচ্ছি। সুন্দর মতো সময় হয়ে গেছে, সমান হয়ে গেছে। এখন এক নম্বর ব্যাপার, যখন আমরা অনলাইনে কোনো আর্টিকেল পোস্ট করি ওই পোস্টের মধ্যে ছবি টবি না থাকলে দেখতে সুন্দর লাগে না। এবং সাইডে যখন এখানে আমি যখন আমার আর্টিকেলটা দেখাবো তখনও যাতে করে ছবিটা থাকে, তাহলে দেখতে তুলনামূলকভাবে সুন্দর লাগবে। সিম্পল, জাস্ট আপনি গুগল থেকে একটা ছবি নিয়ে আসেন। জি না না, ছবি ইউনিক হতে হবে না, ছবির নামটা আপনি চেঞ্জ করে দিতে পারেন, তাহলে আপনার সার্চ অ্যাপিয়ারেন্সটা ভালো আসবে। ইমেজ, এই দেখেন আমরা এই ছবিটা চলেন ইউজ করি, এই লালটা দেখতে সুন্দর লাগতেছে, অবশ্য এটাও ইউজ করা যেতে পারে, যে কোনো একটা ছবি ইউজ করা যেতে পারে। আচ্ছা আমরা এটা ইউজ করি। হ্যাঁ, যেটা হবে জাস্ট ছবিটা আপলোড করার জন্য আমার কিছুই করতে হবে না। এখানে জাস্ট আপনি মাউসটা ধরে ক্লিক করেন, আর এখানে এই ইমেজ আইকনটা আছে, ইমেজ আইকনের উপরে ক্লিক করেন। ছবির মানে একটা আপলোড একটা অপশন আসবে, চুজ ফাইলস দেখা যাচ্ছে, চুজ ফাইলসটা দেখা যাচ্ছে। চুজ ফাইলস ক্লিক করলাম, ক্লিক করার পরে এসইও টিউটোরিয়ালস ছবিটা সিলেক্ট করলাম। আপনি যদি চান আপনার এসইওর জন্য আপনি এই জিনিসটা চেঞ্জ করে রাখতে পারেন, অর্থাৎ এসইও টিউটোরিয়ালস লিখে অবশ্যই পাবে। ভাই আবার স্পেলিং মিস করতেছি না, এবার আর মিস করবো না, ধরেন। আচ্ছা ওটা খুঁজে পেতে সময় লাগবে। আচ্ছা ঠিক আছে, আপনারা টিউটোরিয়ালটা দিয়ে দিন। ওপেন, ওপেন, জি হ্যাঁ হ্যাঁ, ওটা দেখা দিচ্ছি। ইমেজ না দিয়ে যদি আপনারা কোনো ভিডিও দিতে চান সেটা আমি দেখাই দিব, সমস্যা নেই। এটা হচ্ছে ইমেজটা আসলো, আসার পর আমার কাজ হবে জাস্ট পোস্টের মধ্যে ইমেজটা একটা নির্দিষ্ট জায়গা করে দেওয়া। দেখেন ইমেজটা আসছে না, ইমেজটাতে সিলেক্ট করেন, ইমেজটা চলে আসছে। এখন আপনার ইচ্ছা আপনি ইমেজটা কোথায় রাখবেন, এই সাইডে রাখবেন, মাউস ধরে চাপ দেন চলে আসবে। এই সাইডে রাখবেন, মাউস ধরে চাপ দেন, টান দেন চলে আসবে। আবার উপরে রাখবেন, এটাকে ধরে করেন চলে আসবে। এখন ইমেজ বড় ছোটর একটা ব্যাপার থাকে না, ভাই আমি বড় ছবি দিব, ছোট ছবি দিব না, মানুষের দেখতে সমস্যা হয়, হ্যান ত্যান, ওইটাও কিন্তু করা যায়। এই দেখেন ইমেজের উপর আমি যখন ক্লিক করে রাখছি, আপনারা কি দেখতে পাচ্ছেন এখানে কিছু অপশন আছে, এখানে কিছু অপশন দেখা যাচ্ছে না, যে নিচে ইমেজের এই দেখেন প্রথম স্মল, মিডিয়াম, লার্জ, এক্স লার্জ, অরিজিনাল সাইজ, লেফট রাইট, হ্যান ত্যান।
এখানে ক্লিক করলে স্মল যেটা আছে স্মলে ক্লিক করলে ছবিটা অনেক ছোট হয়ে যাবে, মিডিয়ামে ক্লিক করলে ছবিটা অ্যাভারেজ থাকবে, এবং লার্জ ক্লিক করলে বড় হয়ে যাবে। অবশ্যই ছবির ভালো একটা সাইজ দরকার হবে। খুব ছোট একটা ছবি যদি আপনি ভিতরে যান তাহলে ওটা বড় হবে না, হইলেও ফাইটা যাবে, দেখতে খারাপ লাগবে দেখতে। হ্যাঁ, আর ছবির অ্যালাইন, ছবিটা কোথায় আপনি রাখবেন এটা আপনার আপনার উপর ডিপেন্ড করবে। আপনি কিভাবে আপনার ইউজারদের খুশি করবেন সেটা আপনার ব্যাপার। আমি মাঝখানে রাখতে পছন্দ করি। এটা জাস্ট সেন্টার অ্যালাইনটা এখানে দেওয়া যায়। এই যে লেফট অ্যালাইনটা লেফট ক্লিক করলেই হয়ে যায়, আবার রাইট ক্লিক করলেও হয়ে যায়, এটা ডিপেন্ড করবে। আর ইমেজের মধ্যে অর্থাৎ মাঝখানেও নিতে নিয়ে আসেন, আপনি টেনে নিয়ে আসেন, এখানে চলে আসছে। খুবই সিম্পল এবং ইজি। যাই হোক, আরেকটা ব্যাপার সেটা হচ্ছে এটা ছোট্ট একটা টিপস, এটা যখন আপনারা ভিতরে কোনো ইমেজ ইউজ করবেন তখন চেষ্টা করবেন যাতে করে আমাদের টপিক রিলেটেড অর্থাৎ আর্টিকেলের টপিক রিলেটেড এটার টপিক রিলেটেড এটা ইয়া দেওয়া যায় কিনা, টপিক রিলেটেড এটার অল্টারনেট নেম দেওয়া যায় কিনা। প্রপার্টিসে ক্লিক করে টাইটেল টেক্সট আর অল্টারনেট টেক্সট, ওকে। ইভেন চাইলে যদি আপনি এটার মানে ক্যাপশন দিতে চান ইজিলি দেওয়া সম্ভব। এই দেখেন এখানে ক্যাপশনের একটা অপশন আছে, অ্যাড ক্যাপশন। দেখা যাচ্ছে অনেক ছোট নিশ্চয়ই, বাট দেখা যাওয়ার কথা। আমি অ্যাড ক্যাপশন দিলাম, এই অ্যাড ক্যাপশনটা এখানে আসছে, আমি জাস্ট এটা পেস্ট করে দিলাম, ক্যাপশনটা হয়ে গেছে। আমার এখন কাজ হবে যেটা হচ্ছে আর দুই তিনটা কাজ থাকবে ব্লগ স্পটে। এটা হচ্ছে লেভেল। লেভেলটা অনেক ইম্পর্টেন্ট। আপনি কি লেভেলে পোস্ট করতেছেন এই লেভেলটা পরবর্তীতে আসবে, আপনারা জাস্ট দেখে রাখেন। আপনারা কখনো ট্যাগ দিচ্ছেন কোনো কিছুতে, ট্যাগ ফেসবুক ট্যাগ বাদে, ফেসবুক ট্যাগ বাদে আমরা নর্মালি, হ্যাঁ, ইউটিউবের ট্যাগটা দেখছিলেন না সবাই? আপনি যে আর্টিকেল লিখছিলেন ওই আর্টিকেলের টপিকটা আমরা ট্যাগ হিসেবে দেই না, ইউটিউবে ভিডিও যে টপিকটা ট্যাগ হিসেবে দেই না, এক্স্যাক্টলি এই আর্টিকেলেও আমরা ট্যাগটা ওই হিসেবে দিব। দেখেন আমি ট্যাগটা দিব কোনটা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এবং শুধু এসইও। ট্যাগগুলো কমা দিয়ে দিতে হয়, ডান। পার্মালিংক, পার্মালিংকটা কি? এসইওর অন্যতম, গুগল এখন বর্তমানে অন্যতম প্রধান শর্ত দিছে হচ্ছে আপনার ব্লগ, আপনার আর্টিকেল বা ব্লগের পোস্টের ইউআরএলটা অবশ্যই টাইটেলের নামের সাথে সামঞ্জস্যপূর্ণ হইতে হবে। টাইটেলটা কোনটা আমাদের ভাইয়া মনে আছে না? টাইটেলটা হচ্ছে এইটা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আমরা কি করবো সেটা, এখানে গিয়ে অটোমেটিক্যালি কিন্তু একটা লিঙ্ক তৈরি হয়ে আছে, দেখেন এখানে পার্মালিংক, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এসইও টিউটোরিয়ালস ডট এচটিএমএল। অর্থাৎ আমি এই পোস্টটা যখন আমি মানে শেয়ার করবো, অর্থাৎ এই পোস্টটা যখন আমি পাবলিশ করব, তখন এই লিঙ্কে গিয়ে মানুষ এই পোস্টটা পড়তে পারবে। বোঝা গেছে ব্যাপারটা? আপনি চাইলে এটা চেঞ্জ করে দিতে পারেন এই কাস্টম পার্মালিংকে গিয়ে, এই সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখানে ইচ্ছা করলেই চেঞ্জেস জানতে পারেন। যেহেতু আমাদের এখানে চেঞ্জেস করার দরকার নাই, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখানে আছে, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এখানে আছে, এসইও আছে, টিউটোরিয়ালস আছে, আমি চেঞ্জ করবো না তাহলে। আর লোকেশনটা ডিপেন্ড করবে আপনি কোন দেশের কোন এরিয়ার মানুষজনকে দেখানোর জন্য করতেছেন, বা আপনি কোথা থেকে করতেছেন এটাও ভ্যারি করতে পারে। আপনি যদি বাংলাদেশ লেখেন, DHAKA ঢাকা লিখে সার্চ করেন, চলে আসছে, জাস্ট ডান দিয়ে দেন, ঢাকা বাংলাদেশ। আমাদের কাজ শেষ, আমরা জাস্ট পাবলিশ করব, দিলাম পাবলিশে, হয়ে গেল পোস্ট। আর এখানে সে আসছে শেয়ার করার জন্য। দেখছেন ফেসবুকে যখন আমরা কোনো কিছু শেয়ার করি তখন কিন্তু আর্টিকেলের শিরোনামটা উপরে আসে, তারপরে একটা উপরে একটা ছবি আসে, তারপরে শিরোনামটা আসে, তারপরে পোস্ট থেকে কিছু জিনিস চলে আসে, জিনিসটা সুন্দরভাবে আসছে। এক্স্যাক্টলি এই সৌন্দর্যের জন্য আমাদের ইমেজটা ব্যবহার করতে হবে। দিলাম শেয়ার করে। আচ্ছা, এখন তাহলে আমরা সাইটটা দেখি। দেখছেন ছবিটা বাইরে চলে গেছে, পোস্টটা ভিতরে চলে আসছে, হ্যান ত্যান অনেক কিছু হয়েছে, আসে না? আমরা একটা পোস্ট এখানে করলাম না এখন এইমাত্র, এখন কিন্তু আমাদের টিউটোরিয়ালস ভিডিওতে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন পার্ট 1 এর টিউটোরিয়ালসটা পাবলিশ হয়েছে, কিন্তু নরমালি এইভাবে পাবলিশ হোক এটা আমরা চাই না। কেন চাই না? কারণ হচ্ছে আমার যদি খুঁজে পাবে না, কারণ হচ্ছে আমি একটা টিউটোরিয়াল এখানে পোস্ট করলাম, নিচে আরো 10টা টিউটোরিয়াল আছে, ওটা খুঁজতে খুঁজতে অনেক নিচে যেতে হবে, আর কেউ সাধারণত এত নিচে নামতে চায় না। যাই হোক, তো এই জন্য দেখা গেছে যে আমাদের কাস্টম টেমপ্লেটটা আপলোড করার একটা ব্যাপার থাকে। কাস্টম টেমপ্লেটটা কোন টেমপ্লেটটা আমরা নরমালি আপলোড মানে কিভাবে কাস্টম টেমপ্লেট আমরা আপলোড করবো, এই জিনিসটা নিয়ে এখন আমরা আলোচনা করতে যাচ্ছি। গুগলে আপনি যদি লিখে সার্চ করেন না, FRW ফ্রি ফ্রি প্রিমিয়াম টেমপ্লেট ব্লগার,
দেখেন এখানে অনেক ওয়েবসাইট আসবে, এই ওয়েবসাইটগুলো থেকে জাস্ট আপনি চাইলে আপনার একটা থিম এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন এবং ওটা পরে জাস্ট কাস্টমাইজ করে, মানে চাইলে আপনি কাস্টমাইজ করে নিতে পারেন, চাইলে নাই। দেখেন এখানে অনেক টেমপ্লেট আছে, এই যে ভিউ ডেমো, আর এখান থেকে ডাউনলোডও করতে পারবেন, ডাউনলোড দিস টেমপ্লেটে ক্লিক করে ডাউনলোডও করতে পারবেন। বাট আমি আজকে বাসা থেকে একটা টেমপ্লেট প্রিপেয়ার করে নিয়ে আসছিলাম, কারণ আমি এখন যদি ওখান থেকে টেমপ্লেট সিলেক্ট করে নিয়ে কাজ করি আমার অনেক সময় লাগবে। আমরা নর্মালি কোন টেমপ্লেটটা ইউজ করবো আপনাদের দেখাই। টেমপ্লেটটা অনেক ইজি, যদি আপনি কোনো পার্সোনাল ব্লগ বানাতে চান তাহলে এই টেমপ্লেটটা আপনার জন্য অনেক বেশি ইউজফুল হবে। এলোমেলো বাংলা ব্লগ, এটা এমনি জাস্ট বানাইছিলাম অনেকদিন আগে। আমাদের এখানে এসিওতে যারা ক্লাস করতো ওরা আর কি অনেকগুলো পোস্ট করে দিয়ে গেছিল। এটা দেখেন এই টেমপ্লেটটা মোটামুটি অনেক সুন্দর আছে। আর এই যে জিনিসগুলো দেখা যাচ্ছে না, এটা কিন্তু টেমপ্লেটের নাম, এলোমেলো বাংলা ব্লগ লেখা আছে। এখানে হচ্ছে আপনার মেনুগুলো, এখানে কিন্তু মেনুগুলো কেন আসে না জানেন? আমাদের এই আমাদের এই ল্যাপটপটাতে ইয়ারটা নাই, ওই কি জানি বলে ওইটারে, অভ্র আছে, ওই ফন্টটা নাই, ফন্টটা মিসিং, দ্যাটস ওয়াই সে মিসিং দেখাচ্ছে। এখানে টেমপ্লেটগুলো কিন্তু খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং এটা মনে হচ্ছে একটা প্রিমিয়াম টেমপ্লেটের মতো, একটা প্রিমিয়াম ওয়েবসাইটের মতো। ইতিহাস সিসি2 বর্তমান পৃথিবী, এখানে কিন্তু সবগুলো পোস্ট খুব সুন্দরভাবে দেওয়া আছে। আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই টেমপ্লেটটা ওইখানে ইউজ করব, এই টেমপ্লেটটা ওখানে ইউজ করব। কিভাবে করবো এটা দেখাই। সাপোজ ধরলাম আমি নতুন একটা টেমপ্লেট এখানে ইউজ করতে যাচ্ছি। আমরা যখন ওই ফ্রি ব্লগার টেমপ্লেট থেকে ডাউনলোড করব না, কোনো নতুন থিম ডাউনলোড করব, নতুন থিম ডাউনলোড করতে গেলে যে দেখেন এখানে এই ডাউনলোড টেমপ্লেটে ক্লিক করলে ও একটা এক্সএমএল ফাইল আমরা ডাউনলোড করতে বলবে, একটা এক্সএমএল ফাইল, সিম্পল একটা এক্সএমএল ফাইল। ওই এক্সএমএল ফাইলটাই এই যে দেখেন ডাউনলোড হয়ে যাচ্ছে। এই যে ইয়াটা দেখা যাচ্ছে, অর্থাৎ যে জিপ ফাইলটা বা রার ফাইলটা দেখা যাচ্ছে, এই রার ফাইলটা এক্সট্রাক্ট করলে ভিতরে একটা ইয়াই পাবেন, আপনি একটা এক্সএমএল ফাইল পাবেন। কেমন এক্সএমএল ফাইলটা? এমন দেখেন, এক্স্যাক্টলি এমন টেমপ্লেট হাইফেন, এই যে ফাইলটা দেখা যাচ্ছে টেমপ্লেট হাইফেন 2539, এক্স্যাক্টলি এই টেমপ্লেটটাই হবে। এখন আমি নতুন টেমপ্লেট এখানে অ্যাপ্লাই কিভাবে করব ওই জিনিসটা আমি আপনাদের দেখাচ্ছি। আমরা আছি কোথায়? টিউটোরিয়ালস বিডিতে ক্লিক করলাম। এখানে দেখেন টেমপ্লেটের একটা অপশন আছে, ক্লিক করলাম। ব্যাকআপ রিস্টোরের একটা অপশন আছে, আমি ব্যাকআপ রিস্টোরে ক্লিক করলাম। এক্স্যাক্টলি এই যে চুজ ফাইল অপশনটা আছে না, চুজ ফাইল, এই চুজ ফাইলে ক্লিক করেন। ক্লিক করে জাস্ট আপনি যেখানে আপনার টেমপ্লেটটা রেখে আসছেন ওটা নিয়ে আসেন। এই যে মনে আছে আমার এই টেমপ্লেটের কথা বলছিলাম, দেখুন ওপেন। অল্প কিছুক্ষণ হয়তো সময় নেবে, টেমপ্লেটটা একটু হয়তো ভারী, বাট হয়ে যাবে আর কি উইদিন শর্ট টাইম। আপলোড, আপলোড হয়ে গেছে এবং অটোমেটিক্যালি সেভ হয়েছে। দেখেন এটা চেঞ্জ হয়ে গেছে, থিমটাই টোটালি চেঞ্জ হয়ে গেছে। এখানে ইংলিশ ছিল, দ্যাটস ওয়াই ইংলিশে সুন্দরভাবে আসছে, বাট ওই টেমপ্লেটের মধ্যে বাংলা লেখা ছিল, বাংলা লেখাগুলো এখনো চেঞ্জ হয় নাই। থিমটা কিন্তু আমরা চেঞ্জ করে ফেলছি। বাংলা লেখা না, আমরা তো ইংলিশ ইউজ করবো, তো ওখানে গিয়ে জাস্ট ইংলিশটা করে দিলেই হচ্ছে। আচ্ছা কিভাবে করে? আপনি বাংলা ব্যবহার করলে, এইটা তো আমার টেমপ্লেটের সমস্যা না, আমাদের সমস্যা হচ্ছে আমার ল্যাপটপের, এটা ল্যাপটপের প্রবলেম, ল্যাপটপে ফন্ট নাই, এই জন্য প্রবলেম হচ্ছে। আপনি তো নর্মাল ওয়েবসাইটে গেলে এটা সুন্দরভাবে দেখতে পারবেন। আর যখন আমি ওই জিনিসটা চেঞ্জ করবো, অর্থাৎ মেনু, এখানে যে মেনুটা আছে না, আচ্ছা দেখি দাঁড়ান এখানে আসছে কিনা। এই দেখছেন এখানে আসছে, সাইটটা কিন্তু এখানে আসছে, ইউ টিউটোরিয়ালস ফর ইউ এখানে আসছে। নতুন যদি আরেকটা পোস্ট করেন আপনি, এখানে নতুন এই পোস্ট এইভাবে শো করবে, এক্স্যাক্টলি আরেকটা পোস্ট করলে এখানে শো করবে, নিচে আরো পোস্ট বাড়তেই থাকবে। আর এখন এই মেনুর ব্যাপারটা, মেনু কিভাবে চেঞ্জ করবেন, এই জিনিসটা কিন্তু ওয়েব ডিজাইনারদের কাজ। নর্মালি খুঁজে বের করাটা অনেক কঠিন হবে, বাট যদি আপনি একটু নাড়াচাড়া করেন তাহলে ইজিলি করতে পারবেন। দেখেন, আচ্ছা ঠিক আছে, আমি টেমপ্লেটটা আপলোড করলাম না। আচ্ছা ভাই ফাইনাল দেখেন, টেমপ্লেটটা আমি আপলোড করলাম, কি আপলোড করছি না? আপলোড করার পর এডিট এইচটিএমএল এ যান, এডিট এইচটিএমএল আসছি। এখন দেখেন আমি মেনু তৈরি করবো, তাই না? এখানকার মেনু তৈরি করবো, আমি এখান থেকে নিয়ে আসি মেনু তৈরি করবো। এই প্রযুক্তিটার মেনুটা চেঞ্জ করবো, প্রযুক্তিটা কপি করেন,
নোটপ্যাডে নিয়ে আসেন, আবার কপি করেন। কারণ হচ্ছে ওখান থেকে যখন আমি কপি করছিলাম তখন ওই ওয়েবসাইটে সিএসএস সহ চলে আসছিল, দ্যাটস ওয়াই আমি এটা শুধুমাত্র কপি করছি। এনিওয়েজ, এখন জাস্ট আপনি এখানে এসে ওই প্রযুক্তি লিখে সার্চ করেন, কন্ট্রোল এফ। ও সরি, এখানে এডিট করা যাবে না। এখানে এডিট করা যাবে না কেন? কারণ হচ্ছে এখানে ফন্ট পাচ্ছে না, ভিতরে ফন্ট পাচ্ছে না, এখানে ভেঙে গেছে। আচ্ছা তাহলে বেটার আমি ওখানে দেখাই। আচ্ছা ভাই, একটা জিনিস খেয়াল করছেন, আমরা পোস্ট করলাম কখন? এই মাত্র না? 10 পেজ ভিউজ চলে আসছে। 10 পেজ ভিউজ, অর্থাৎ আপনার ওই আর্টিকেলটা অলরেডি 10টা মানে 10 জন ভিজিট করছে। এটা হইতে পারে গুগলের বট করছে, ও হইতে পারে সাধারণ মানুষ করছে, হয়তো আমি 3-4 বার ভিজিট করছি, এটাও কাউন্ট হচ্ছে। 10টা ভিজিট কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন যেটা হচ্ছে, আমরা যেটা করতেছিলাম টেমপ্লেট এডিট করতেছিলাম। টেমপ্লেট এডিটটা কিভাবে করব? টেমপ্লেটে ক্লিক করব, টেমপ্লেটে ক্লিক করার পরে এই যে দেখেন এডিট এইচটিএমএল অপশনটা আছে, আমরা এডিট এইচটিএমএল এ যাব। এডিট এইচটিএমএল এ যাওয়ার পর আমি একটু তাড়াতাড়ি যাচ্ছি কারণ এরপরে আমাদের আরেকটা ক্লাস আছে, আমার এত টাইম নাই, কারণ আমার এত টাইম দেওয়া হয় নাই আর কি। দেখেন এখানে জাস্ট ক্লিক করে কন্ট্রোল এফটা দেন। এফ দেওয়ার পরে ওই যে প্রযুক্তিটা দিছিলাম না আমি, প্রযুক্তিটা সার্চ করেন। আসে নাই? আসার তো কথা। আচ্ছা, ফন্টের সমস্যা মনে হচ্ছে, কোনো কিছু সুন্দরভাবে আসতেছে না। বাট আপনাদের কি মানে নর্মাল লিঙ্ক স্ট্রাকচার বা ওই অ্যাঙ্কর লিঙ্ক সম্পর্কে ধারণা আছে? কিভাবে আমরা অ্যাঙ্কর লিঙ্ক বানাই? অ্যাঙ্কর লিঙ্ক নর্মালি AHREF ইকুয়াল টু, আমি আমার লিঙ্কটা দেই, তারপরে হচ্ছে পরে আমি আমার যে নামটা দিই, অর্থাৎ এই যে প্রযুক্তি বা ইয়াটা লেখা দিই। এটা কি ধারণা আছে না? আমরা জাস্ট যে কাজটা করবো সেটা হচ্ছে ওখানে গিয়ে এই প্রযুক্তির নামটা সরাই দিয়ে হয়তো বা টেকনোলজি লিখে দিব, আর জাস্ট লিঙ্কটা চেঞ্জ করে দিব, তাহলেই হয়ে যাবে। web.blackS.com। হ্যাঁ, এই পিসিতে সমস্যা, ফন্ট কিন্তু আপনার ইয়াতে সমস্যা না, আপনার সাইটে সমস্যা নেই ফন্টের। এই সাইট, হ্যাঁ হ্যাঁ, বাংলায় করবেন এডিট। বাংলায় এডিট করতে হলে ওই যে ভাষাটা আপনি চেঞ্জ করে দেন। এখানে যে 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 সেটিংস এর মধ্যে যে আমি চেঞ্জ করলাম না এখানে এসে, এই যে হ্যাঁ ইউনাইটেড স্টেটস বাংলাদেশ করে দেন, তাহলেই হবে। ইভেন আপনি এখানেও কিন্তু বাংলায় পোস্ট করতে পারবেন, সমস্যা হবে না। কারণ এখানে বাংলায় পোস্ট করলেও কোনো সমস্যা নেই। দেখেন আমি এই যে মেনুটা বানাইছিলাম, মেনুটা কিন্তু এখানে ঠিকঠাক মতো দেখাচ্ছে, পোস্টটাও ঠিকঠাক মতোই দেখাবে। হ্যাঁ, ভিজিটরটা স্পয়েল হয়ে যাওয়ার পসিবিলিটিটা আছে। আচ্ছা, জি, ও আচ্ছা, যাই হোক, তো আমাদের যেটা হলো যে আমরা সাইট বানাইলাম, আর্টিকেল পোস্ট করলাম, আর্টিকেলের প্লাগিজমটা চেক করলাম, লেবেল দিলাম, লিংক দিলাম, লোকেশন দিলাম। লেবেল দিছি মনে আছে, ট্যাগ। তারপরে লিংকটা চেঞ্জ করার চেষ্টা করছিলাম, বলছিলাম যে ভাই লিংকটা আর্টিকেলের টাইটেল রিলেটেড হলে ভালো হয়। তারপরে আসলে লোকেশনটা আমি ঢাকা দিছিলাম, ঢাকা বাংলাদেশে পরে আর্টিকেলের মধ্যে সিলেক্ট করে দেওয়া হয়েছে। তারপরে একদম ফাইনাল অপশনটা সেটা হচ্ছে
গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন এবং গুগল অ্যাডসেন্স মানে গুগল অ্যাডসেন্সের জন্য আমি কিভাবে আবেদনটা করব দেখেন এখানে আমি এই এই পিসি দিয়ে মানে আমার এই অ্যাকাউন্ট দিয়ে করতে পারবো না, জাস্ট আমি আপনাদের বুঝা দিচ্ছি আসলে কিভাবে করতে হবে। আমি যে ওপেন করে রাখছি না সাইটটা, দেখেন এখানে একটা আর্নিংস অপশন আছে দেখা যাচ্ছে, আর্নিংস। আমি আর্নিংসে ক্লিক করলাম, এখানে সে আমারে বলছে যে ব্লগার প্লাস গুগল অ্যাডসেন্সে আমার মানে টোটাল কাজটা করতে হবে। এখন দেখেন আমি কি কাজ করবো সেটা হচ্ছে, আপনারা সবাই মনে আছে না ইউটিউবের ক্লাসে কিভাবে আমি আর্নিংসটা ভাইয়া দেখাইছিল, ভাইয়া রাফিয়াত ভাইয়া মনে আছে? এটার পরে স্টেপগুলো সবই সেম, অর্থাৎ এই যে সাইন আপ ফর অ্যাডসেন্সের অপশনটা আছে না, এটা আমি আমার এই যে ইমেলটা আছে ইমেলটা অলরেডি সাইন আপ করা, দ্যাটস ওয়াই আপনারা আমি ওইভাবে হয়তো বা দেখাইতে পারবো না। সাইন আপ ফর অ্যাডসেন্স যখন আপনি ক্লিক করবেন, ক্লিক করার সাথে সাথে আপনাকে এখানে নিয়ে আসবে। এরকম একটা ফর্ম দিবে, ইয়োর কান্ট্রি টাইম জোনটা বুঝতে পারছেন, মাইনাস জিএমটি -6.00 জিএমটি, ও সরি প্লাস, সরি। তারপরে এখানে নিচে যে ইন্ডিভিজুয়াল অথবা বিজনেস, আমরা নর্মালি এখানে ইন্ডিভিজুয়াল করে রাখবো, বিজনেসটা না। আর পেই নেমটা কি হবে জানেন? পেই নেমটা হবে হচ্ছে ব্যাংকের নামটা, এক্স্যাক্টলি সবাই তো তাহলে মনেই আছে। আর ব্যাংক অ্যাকাউন্টে আপনি যে নামটা ইউজ করছেন ওইটা। আর স্ট্রিট অ্যাড্রেস, সিটি, টাউন, ফোন, এটা ব্যাংক অ্যাকাউন্টে যে অ্যাড্রেসটা ইউজ করছেন ওইটা ইউজ করলে ভালো হয়, দ্যাটস ইট। তারপরে আপনি সাবমিট ফর অ্যাপ্লিকেশন দিয়ে দিবেন। সাবমিট ফর অ্যাপ্লিকেশন দিয়ে দিলে এই যে এখানে ওই সেম জিনিসটাই দেওয়া আছে, সাবমিট ফর অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়ার পরে ওরা উইদিন সাবমিট ফর অ্যাপ্লিকেশন দিয়ে দেওয়ার পর আরেকটা ব্যাপার থাকে, ওটা আমি একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। সাবমিট ফর অ্যাপ্লিকেশনের জন্য যখন অ্যাপ্লিকেশন দেওয়ার পর ও এই জিনিসটা নিয়ে আসে, এখানে আপনার অ্যাকাউন্ট আইডি দেয় এটা, আর আপনার ক্লায়েন্ট আইডি দেয় এটা। অর্থাৎ আপনি এই অ্যাকাউন্ট আইডি দিয়ে অন্য ওয়েবসাইট আপনি ইউজ করতে পারবেন, আর ক্লায়েন্ট আইডি এটার মাধ্যমে অন্য কাউকে দিয়ে অ্যাড দেওয়াতে পারবেন চাইলে, কিন্তু এখনো তো এটা অ্যাপ্রুভ হয় নাই। সো আর শো অ্যাডস অন ইয়েস অন ব্লগ, ইয়েস অর নো। আপনি যদি অ্যাডসটা বন্ধ করতে চান এখানে নো ক্লিক করে সেভ চেঞ্জেস দিয়ে দিলে কিন্তু আপনার অ্যাডগুলো বন্ধ হয়ে যাবে। আর ইয়েস থাকলে এটা আপনার এই ব্লগে দেখাতে থাকবে। আর display ads in my sidebar and post, display ads in my sidebar and post। সাইডবারটা কি বোঝা গেছে? সাইডবারটা হচ্ছে এইটা, এই যে সাকিব আল হাসানের ছবি, প্রধানমন্ত্রীর ছবি, এটা হচ্ছে সাইডবার, হ্যাঁ। আর পোস্টটা হচ্ছে এইটা, চাইলে এটা আপনি আপনার হোম পেজেও দেখাতে পারেন, এখানে সেই অপশনটাও আছে। এই দেখেন ডিসপ্লে অ্যাডস ইন মাই সাইডবার, ডিসপ্লে অ্যাড বিলো অন মাই পোস্ট, অর্থাৎ পোস্টের নিচে ডিসপ্লে অ্যাডস ইন মাই সাইডবার, অর্থাৎ অনেক ওয়েবসাইটের হোম পেজেই সাইডবার থাকে, ওখানেও কিন্তু আপনার অ্যাডগুলো শো করার জায়গা আছে। আর পোস্টের মধ্যে অর্থাৎ পোস্টের ভেতরে আমি যে এই পোস্টটা দেখলাম, এই যে এখানে যে অ্যাডটা ছিল এইটাই পোস্টের মধ্যে অ্যাড, ঠিক আছে। আর এখানে যে অ্যাডটা আপনি দেখতেছেন এটা, হ্যাঁ এটা মনে হয় গুগল অ্যাড। এখানে যে অ্যাডটা দেখতেছেন এই অ্যাডটাও আপনার সেম ভাবে সাইডবারের অ্যাড, এই অ্যাড এক্স্যাক্টলি সেম জিনিসটা আপনারা আপনাদের সাইটেও দেখতে পারবেন। আপনি যদি এই অপশনগুলো চেঞ্জ করে নিতে চান, ফাইন, সেভ চেঞ্জেস দিয়ে দিবেন, আপনার কাজ শেষ এবং আমার ক্লাসও শেষ। এখন আর মোটামুটি এই রিলেটেড অন্য কোনো কিছু বলার নাই, তারপরও আমরা জাস্ট পুরো জিনিসটা আবার একটু রিভাইজ করি, চলেন। আচ্ছা, প্রথম আমরা জেনে নিয়ে আসতেছি সেটা হচ্ছে আমাদের প্রথম যে কাজটা ছিল সেটা হচ্ছে আমাদের গুগল অ্যাডসেন্স কি, গুগল অ্যাডসেন্সের ব্যবহার, গুগল অ্যাডসেন্সের আয় করা সম্ভব কিনা আমি মোটামুটি চেষ্টা করছি আপনার সামনে ডেসক্রাইব করতে। তারপরে আসলো ব্লগস্পট, আর ব্লগস্পটের ডোমেইন টেমপ্লেট ইনস্টলেশন এবং টেমপ্লেট এডিটটা সুন্দরভাবে দেখা দিতে পারেন, এই জন্য আমি দুঃখিত, কারণ হচ্ছে আমাদের এই পিসিটাতে ওই ফন্টটা নাই, যার আমি আমার বাংলা ফন্টগুলো খুঁজে পাচ্ছি না। বাট এটা চাইলে আপনি করতে পারবেন বাসায় গিয়ে, আপনাদের যদি এরকম দরকার হয় আমি ইনশাল্লাহ চেষ্টা করবো যাতে করে অনলাইনে আরেকটা ভিডিও তৈরি করে ওটা আপনাদের জন্য দেওয়া যায় কিনা। আর তারপরে হচ্ছে আর্টিকেলের ব্যাপারটা কি, আর্টিকেলের শর্টকাটে বলি আমি, আর্টিকেল রাইটিংটা অবশ্যই হইতে হবে ইংলিশে। আমি যদি গুগল অ্যাডসেন্স টার্গেট করে রাখি অবশ্যই 600 ওয়ার্ডের হতে হবে, অবশ্যই প্লাগিজম চেকড হতে হবে, অর্থাৎ ইউনিক হইতে হবে, এবং এটা ইউনিক কিভাবে করে ওটা আমি আপনাদের সবার সাথে আমি আলোচনা করছি। তারপরে আমরা যখন ব্লগস্পটে আর্টিকেলটা পোস্ট করতে যাচ্ছি তখন ব্লগস্পটে কয়েকটা ব্যাপার থাকে, সেটা হচ্ছে লেভেলটা, আর্টিকেলের লিঙ্কটা, কাস্টমাইজ লিঙ্কটা এবং
লোকেশনটা ইম্পর্টেন্ট। আপনি যখন আমেরিকান ভিউয়ার টার্গেট করে দিবেন তখন অবশ্যই লোকেশনটা, আমি যেমন ঢাকা দিয়েছিলাম, আপনি তখন ওয়াশিংটন অথবা এনওয়াই দিবেন, নিউ ইয়র্ক দিবেন, এটা আপনার ইচ্ছা। আপনি যে এলাকা টার্গেট করবেন ওই এলাকা দিলে তুলনামূলকভাবে বেটার হয়। তারপরে আসলাম গুগল অ্যাডসেন্সটা, এটা খুব বেশি দেখাতে পারলাম না কারণ হচ্ছে আমার মেইলটা নিয়ে ঝামেলা আছি, বাট আমি ইমেজের সাহায্যে যেটুকু দেখাইছি আলটিমেটলি আমাদের কাজটা এতটুকুই হবে। এই হচ্ছে ওভারঅল আমাদের ক্লাস। এখন আপনার যদি কোনো কোশ্চেন থাকে বলতে পারেন। কোনো কোশ্চেন নাই? অফ কোর্স পাবেন, অফ